হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। মেজর আপনার সাদ্দিক গুনে গুনে আমার থেকে 12 বছরের বড়। তোমরা ওই বয়স্ক লোকটার সাথে আমার বিয়ে দাও কি করে? হুম হুম। মেয়ের মুখে এমন কথা শুনে রান্নাঘর হতে দৌড়ে আসে অর্পিতা বেগম, সাথে সাথে বলে ওঠে। অন্তরা, তুই কি পাগল হয়েছিস? আস্তে কথা বল। কেন? আসতে বলার কি আছে? ওনারা পাশের রুমে আছে, তাড়াতাড়ি শাড়িটা পরে ফেল। আর একটা কথাও বলবি না তুই। অন্তরা এবার বেশ বিরক্ত হয়। মাত্র কোচিং থেকে এসেছে, এখন এসব? তার মা এই ছেলের কথা অনেক দিন যাবৎ বলেছে তাকে, তবে সে তোয়াক্কা করেনি। তবে সত্যি সত্যি যে বাড়ি অবধি নিয়ে আসবে কে জানতো। মা, আর 2 মাস পর আমার অ্যাডমিশন, আর এখন বিয়ের কথা তোলো কিভাবে তুমি? কেন, সমস্যা কোথায়? আমাদের এই সাত কপালের ভাগ্য এত বড় এক অফিসারের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তোর কাকি। অন্তরা ভুরু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে থাকে। যে কাকি একটা ভালো থ্রি পিস পেলে আগে নিজের মেয়েকে পরিয়ে তারপর অন্তরাকে দেখতে দেয়, সে কিভাবে এত ভালো ছেলে পেয়ে নিজের ভার্সিটির পড়ুয়া মেয়ের জায়গায় তাকে বিয়ে দিয়ে দিচ্ছে। অন্তরা ছোট মাথায় তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে নাড়া দিচ্ছে, বারবার বলছে। অন্তরা বেবি, কুছ তো গড়বড় হ্যায়। শোন, ছেলের বাবা বলেছে মেয়ে পছন্দ হলে 1 সপ্তাহের মধ্যেই বউ করে নিয়ে যাবে। ছেলের হাতে বেশি ছুটি নেই। কি? তবে সোনার গয়না কোনো কিছুই কমতি হবে না। রাজি হয়ে যা মা আমার। তোর কাকার ওপর পড়ে পড়েই তো খাচ্ছি। এবার যদি একটু দায় সারতে পারি। ছেলেটা খুব ভালো। অন্তরার বেশ খারাপ লাগে কথাটা শুনে। সত্যি কথা হয়তো এই জন্যই এত দিতে হয়। আর বাবার চাকরি নেই আজ 3 বছর যাবৎ, তাই পড়ে পড়ে খেতে হয়েছে চাচার উপর। যৌথ পরিবার, চাচা অন্তরাকে নিজের মেয়ের মতো ভালোবাসলেও কাকি কখনো তা মানতে পারেনি। হয়তো তার মন একটু জয় করতেই বিয়ে নিয়ে মায়ের এত তাড়াহুড়ো। বাবাও হয়তো ভিতরে তাদের সাথে বসে গল্প করছে। অন্তরা বোঝে এখন তার তর্ক করে লাভ নেই। সেও শাড়ি পরে মায়ের সাথে ভিতরে চলে যায়। বিসমিল্লাহির রহমানির রাহিম। এত জোরে বলল যে সবাই হাঁ করে তাকিয়ে আছে। বকা বনে চলে গেছে অন্তরা। এটা কি করলো ও? সারা জীবন ফেসবুকে এমন মজার ঘটনা শুনে কত হাসতো সবার উপর, আজ নিজেরই এই ভুল করে বসলো। অতি আবেগে সালামের জায়গায় বিসমিল্লা। আজ মায়ের খুন্তির বাড়ি একটাও নিচে পড়বে না। না মানে, আসসালামু আলাইকুম। উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। লজ্জায় নাক কেটে যাচ্ছে অন্তরার। অন্তরার বাবা মাও বেশ বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে গিয়েছে। অন্তরার মা বলে উঠল। আসলে প্রথমবার তো একটু ঘাবড়ে গেছে। না, সমস্যা নেই, ছোট মানুষ। ওকে এদিকে এনে বসান। পাত্রের বাবা আরিফুল ইসলাম কথাটি বলে ওঠেন। তিনি রিটায়ার্ড আর্মি অফিসার। ছেলের জন্য অন্তরাকে আগে থেকেই পছন্দ ছিল তার। একদিন মার্কেটের সামনে দাঁড়িয়ে নিজের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সে। তখনই অন্তরাকে দেখে রাস্তার কিছু পথ শিশুকে খাবার কিনে দিতে। তখনই ঠিক করে ফেলে এই মিষ্টি মেয়েটাকে বাড়ির বউ করবেন। অবশ্য ঠিকানা বের করে এই অবধি আসতে খুব ঝামেলাও হয়েছে, সে আরেক ব্যাপার। ওকে দাঁড় করিয়ে রেখেছেন কেন আন্টি? বসতেই বলুন। আপনার পাশে বসার সুন্দর মেয়েটা বলে উঠল। পরে নানান জিজ্ঞাসাবাদে বোঝা গেল মেয়েটির নাম রোদেলা, আপনানের বড় বোন। দুই পরিবারের নানান বিষয়ে কথা বলতে থাকলো। এই পুরো সময়ে অন্তরে একবারও চোখ তুলে তাকায়নি, দেখেনি পাত্রর দিকে। শেষে সবার সব কিছু পছন্দ হলে আপনানের বাবা বলে ওঠেন। তো এবার ছেলে মেয়েকে আলাদা কথা বলতে দেওয়া উচিত একটু। অন্তরের মা না করতে যাবে, তখনই অন্তরের বাবা ইশারায় তা করতে মানা করেন। তার বিশ্বাস রাগের মাথায় মেয়ে এমন কিছু করবে না যাতে তার মান সম্মানহীন হয়। অন্তরাকে তার মা বলে। যা, আপনার বাবাকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয়। অন্তরা উঠে তাই করলো। অন্তরাদের বাড়ির ছাদে তেমন রোদ পড়ে না। বাড়ির ছাদে বড় বড় ফলের গাছ লাগিয়েছে তার মা। অন্তরাও শখ করে ছোট ছোট ফুল গাছ দিয়ে ভরে ফেলেছে ছাদটা।
দূর থেকেও সবার তাদের বাড়ির ছাদটা চোখে পড়বে। নীরবতা ভেঙে আফনান বলে ওঠে, বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়, আপনি বিয়েটা ভেঙে দিন। এই প্রথম পাত্রের কণ্ঠ শুনে তার চেহারার দিকে তাকালো অন্তরা, সাথে সাথেই থমকে যায়। লম্বা চওড়া সুঠম দেহের এক পুরুষের সাথে তার বিয়ে। পুরুষ মানুষে এত সুন্দর হয় নাকি? সে নিজে শ্যামলা বরণের, নাক ফর্সা না কালো, না ফর্সা না কালো, তবে এই ছেলে একদম ফর্সা, সাথে মুখের চাপদাড়ি আর ওই উঁচু নাকটা যেন তার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে, এর বয়স 30। নিজেকে নিজেই প্রশ্ন করে অন্তরা, তবে কোথায় যেন দেখেছে মনে হয়। হঠাৎ মনে পড়ে সে আর্মি ক্যাম্পের পাশের ঘটনা, সাথে সাথে চিল্লিয়ে বলে ওঠে, এই, আপনি সেই আর্মিটা না, ওই যে আমাকে বাঁচিয়েছিলেন? আপনার অন্তরার দিকে তাকায়। মেয়েটার স্মরণশক্তি ভালো, একদিন মনে রেখেছে, তবে আপনার চেহারা দেখে অন্তরা কিছু বুঝতে পারছে না। অন্তরা সেই দিনের কথা তার মনে আছে কিনা, বা তার অন্তরাকে এখন দেখে পছন্দ হয়েছে কিনা ইত্যাদি কিছুই বোঝা যায় না ওকে দেখে। চোখ মুখ বেশ শক্ত করে রাখে। অন্তরা মনে মনে ভাবে, মানলাম বড় কোনো অফিসার, তবে তার ব্যক্তিত্ব থাকবে তার কাজের ক্ষেত্রে। এখানে কেন শুনি? তারপর মনে পড়লো একটু আগে না সে বলল বিয়ে ভাঙতে। অন্তরা জিহ্বায় কামড় দিয়ে ভাবলো, না না না, এই ছেলে লাখে না কোটিতে এক, একে ছাড়া যাবে না। তবে এমন নিম গাছ মার্কা লোকের সাথে সারা জীবন থাকবে কিভাবে? পরে ভাবলো সব দিকে দিয়ে তো আর 100তে 100 পাওয়া যায় না, একেই লাগবে অন্তরার। অন্তরা হঠাৎ আফরানের শার্টের কাঁধের অংশটা একটু টেনে নিজের কাছে নিয়ে আসলো। আফরান ফুরু কুচকে তাকায় অন্তরায়, ফিস ফিস করে বলে, আমি বিয়ে ভাঙবো না। আপনার সমস্যা হলে আপনি না করেন। আমি এখন নিচে গিয়ে মাকে বলবো, ছেলে 100তে 100, আমি একেই বিয়ে করব। আফনান এবার বেশ বিরক্ত হয়। মেয়েটা নিজেও জানে সে কত বড় হিংস্র জন্তুদের গুহায় পা বাড়াচ্ছে, তবে এই মেয়েকে বুঝিয়ে লাভ হবে বলে আপনার মনে হচ্ছে না। এইদিকে অন্তরা খুশি মনে নাচতে নাচতে নিচে চলে যেতে থাকে। কেউ নিজের বিয়েতে এত খুশি হয় এই মেয়েটাকে না দেখলে আপনার বুঝতোই না। তো একটা হালকা গোলাপি শাড়ি কুচিগুলো ধরে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে নামছে অন্তরা। লম্বা ছিলকে চুলগুলো বাতাসে উড়ছে। আফনান চোখ সরিয়ে নেয়, পিছন পিছন নামতে নামতে নিজেকে বলে, মায়ায় পড়া যাবে না আফনান, নো ওয়ে। পাশের ফুলগাছ হতে দুটো লাল প্রজাপতি পরস্পর খেলা করতে করতে উড়ে গেল। দুপুরের প্রচণ্ড গরমে বাস স্ট্যান্ডের রোদে দাঁড়িয়ে আছে রোদেলা। গরমে ঘেমে অবস্থা বেহাল, বারবার ঘড়ি কাঁটার দিকে তাকাচ্ছে। আজ হয়তো অফিসে যেতে দেরি হয়ে যাবে। কপালের ঘাম ভিজে যাওয়া চুলগুলো কানের পিছনে গুজে দেয়। শিফটি ডিউটির এই এক সমস্যা। যারা দুপুরে 2টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে তাদের এই জ্যামে আটকানো, বাস না পাওয়া, এইসব সমস্যা ফেস করতে হয়। এক মুহূর্তের জন্য যারা রেগুলার বাসে যাতায়াত করে তাদের জন্য খারাপ লাগে রোদেলার। পরক্ষণেই মনে পড়ে হাতে সময় নেই, তাই স্ট্যান্ড পার হয়ে অফিসের দিকে হাঁটতে থাকে। আজ এই গাড়িটা নষ্ট হতে হলো। একা একা বিড়বিড় করতে থাকে রোদেলা। একটা গাড়ি নিয়ে বাকি সবাই গিয়েছে আফরানের বিয়ের মার্কেট করতে, আর একটা নিয়ে রোদেলা রওনা হচ্ছিল। তখনই দেখে গাড়ির সমস্যা, না চাইতেও বাসে যেতে হবে আজ। চাকরিটা যেন কোনোভাবে না যায়। মাত্র কলেজ পাশ করে চাকরি যে পেয়েছে এটাই অনেক। যদিও বাড়ির কেউ চায় না সে এসব করুক, তাদের তো টাকা পয়সার অভাব নেই, তবে রোদেলার একটাই কথা, সে স্বাবলম্বী হবে। স্ট্যান্ডের কিছুটা দূরে আসতেই একটা বাস পাওয়া গেল। দূর থেকে আসতে দেখে রোদেলা হাত নাড়ালো। যাক, অফিস যেতে বেশি দেরি হবে না। বাস থামলো। রোদেলা উঠে দেখে বাস পুরো ভর্তি। মেয়েদের সিটেও ছেলেরা বসে আছে, তবে এইসব লোকেদের সাথে কথা বলতে গেলে ফেমিনিস্ট ট্যাগ লাগিয়ে দেবে, তাই অযথা কথা না বলে রোদেলা সিট খুঁজতে লাগলো। একদম পিছন হতে 2 সারি সামনে একটা সিটে ফাঁকা আছে, তবে পাশে একটা ছেলে বসা। শ্যামলা গায়ের রঙের ছেলেটি গায়ে নীল রঙের শার্ট, বেশ বাজে দেখাচ্ছে। শ্যামলা হয়ে রং পড়েছে এই জন্য নয়, ঘেমে একাকার হয়ে আছে, তার উপর আবার
আরামসে সিগারেট টানছে। শার্টের কয়েকটা বোতাম খোলা, চুলগুলো বেশ এলোমেলো, বখাটে বখাটে দেখাচ্ছে। রোদেলা পাশে বসবে কিনা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। আফা সইরা যান, যাত্রী উঠবো। কন্ডাক্টরের গলার আওয়াজে তাড়াতাড়ি সামনে এগোতে থাকে রোদেলা। ছেলেটার পাশে গিয়ে দাঁড়ায়। একটু ভিতরে যান, আমি বসবো। রোদেলার কণ্ঠ পেয়ে ওপরে তাকায় ছেলেটা। তার নাম ইয়াসিন। পা থেকে মাথা অবধি রোদেলাকে দেখেই বলল, আপনি ভিতরে যান। ইয়াসিন বলে বাহিরে আসে। রোদেলার কাছে ছেলেটার বেশ অভদ্র মনে হয়। মেয়ে মানুষ দেখেও নিজের সিট ছাড়তে চাচ্ছে না। বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে জানলার পাশে সিটটায় বসে। সবার এই সিট ভালো লাগলেও তার জানলার পাশে বসতে ভয় হয়। এর কারণ অবশ্যই আছে। ছেলেটা কি এখনো সিগারেট খাবে? মনে মনে ভাবতে থাকলো রোদেলা। দেখে যেমন বকাটি মনে হয়, ফেরতে বললে না জানি বাসের ঝাঁকুনির সুযোগে গায়ে হাত দিয়ে বসে। এইসব ছেলেদের বিশ্বাস নেই। মুখে একটা বাজে রিয়াকশন দিয়ে বসে থাকে সে। ইয়াসিন পাশের সিটটায় বসে সাথে সাথে জানলা দিয়ে ঢিল মেরে সিগারেট ফেলে দেয় আর রোদেলার দিকে তাকিয়ে বলে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার ম্যাম। রোদেলা বেশ অবাক চোখে ইয়াসিনের দিকে তাকায়। ছেলেটা মাইন্ড রিডার নাকি? মনের কথা পড়তে পারে? ইয়াসিন ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দেয়, অবাক হওয়ার কিছু নেই ম্যাম, আপনার চেহারা দেখে বুঝতে পারছি আমার সম্পর্কে কি কি ভাবতে পারেন আপনি। রোদেলা বেশ লজ্জায় পড়ে যায় আর বলতে লাগে, না আসলে মানে সমস্যা নেই, আমরা রাস্তার গরিব ছেলেপেলে, আমাদের এসবের অভ্যাস আছে। রোদেলা কপাল কুঁচকে প্রশ্ন করে। মানে ইয়াসিন হেসে উত্তর দেয়, মানে আমরা তো গরিব ঘরের যেমন তেমন ছেলে মেয়ে, পোশাক আশাকও তেমন দামি না, গায়ের রং কালো, আমাদের পাশে বসতে আপনাদের মতো ভালো ঘরের মেয়েদের একটু সমস্যা হবেই। আপনি যা ভাবতেছেন আসলে তা না। সেটাই ম্যাম, সেটাই। আপনি যে সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ভাবছিলেন তা আমি দেখেছি। ধরুন আমার জায়গায় একটা ফর্সা সুদর্শন ছেলে খুব পরিপাটি হয়ে দামি শার্ট পরে বসে আছে, আপনার কিন্তু পাশে বসতে তেমন সমস্যা হতো না। তখন সিগারেট খেতে দেখলে বা সিট ছেড়ে উঠে নাও চাওয়াতেও তেমন খারাপ ভাবতেন না। এটা আসলে হিউম্যান সাইকোলজির একটা ব্যাপার, আপনার দোষ নেই। রোদেলা চুপ হয়ে থাকে। আসলে কি ছেলেটার কথা সঠিক? হয়তো শিখেই বলেছে। আজকাল সবার খুব সহজে মানুষের পোশাক আর বাহ্যিক সৌন্দর্য দেখে সে খারাপ না ভালো তার সিদ্ধান্ত নিয়ে নেয়। রোদেলাও হয়তো তেমন কিছুই করেছে। সে নিজেই কৃতকর্মে লজ্জা পেয়ে গেছে। সরি। সরি বলার কিছু নেই ম্যাম, আমি আপনাকে ভিতরে সিটে বসতে বলছি কারণ একটু পর বাসে ভিড় বাড়বে, তখন দাঁড়িয়ে থাকার অজুহাতে অনেকে হয়তো আপনাকে স্পর্শ করতো, সেটা মনে হয় ঠিক হতো না, এই জন্য। জি ধন্যবাদ। আর বারবার ম্যাম ম্যাম ডাকার প্রয়োজন নেই। আমার নাম রোদেলা। রুলস 1 ফর গার্লস, 2 মিনিটের কথাতেই কাউকে ভালো মনে হলেই নিজের পরিচয় বলতে নেই। রোদেলা আর কিছু বলে না, অন্যদিকে ফিরে বাহিরে দেখতে থাকে। ছেলেটার কথায় তাকে বেশ শিক্ষিত ভালো পরিবারেরই মনে হলো। রোদেলা ভাবে, কি অল্প কথায় রোদেলাকে বাজিমাত করে ফেললো ছেলেটা। ইন্টেলিজেন্ট। তবে সাথে সাথে খেয়াল হলো ছেলেটা তাকে ম্যাম ডাকার কারণও আছে। ছেলেটার বয়স 27 কি 28 হবে, তার থেকে প্রায় 5 বছরের ছোট। আর তার বয়স। বাসের জানলার কাছে নিজের প্রতিবিম্ব দেখে একটা তাচ্ছিল্য হাসি হাসলো রোদেলা। যত স্মার্টভাবে চলাফেরা করুক, চেহারার হালকা ভাঁজ, চোখের নিচে কালো দাগ, সব কিছুই যেন তার 32 বছর বয়সে সাক্ষ্য দিচ্ছে। কথাই আছে, মেয়েরা 20তেই বুড়ি। সে হিসাব করতে গেলে তার এখন অনেক বয়স। এখন হয়তো স্বামী সন্তান নিয়ে তার ঘর করার কথা ছিল, অথচ সে কি করছে? একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রোদেলা নিজের জীবনে ঘটে যাওয়া সব কিছু হিসাব মেলাতে থাকে। সবটা এমন না হলেও পারত। এইদিকে ইয়াসিন ফোন স্ক্রল করতে করতে চোখটা বাঁকা করে রোদেলার দিকে তাকায়। মেয়েটা যথেষ্ট স্মার্ট ও শালীন, তবে বয়সটা ঠিক ধরা যাচ্ছে না। তার সমবয়সী হতে পারে বা কিছুটা সিনিয়র। 20 বছরের যুবতী তো আর নয়। পর মুহূর্তেই ভাবে, হু কেয়ার্স। নিজের কাজে আবার মগ্ন হয়ে পড়ে সে। এদিকে শপিং মলে এসেছে আপনারের পুরো পরিবার। তার বাবা, ফুফা, ফুফাতো ভাই সায়েম আর চাচাতো বোন দিয়া। অ্যাডজাস্ট ফ্যামিলি ওদের। সবাই এক বাড়িতেই থাকে। ফুফা মারা যাওয়ার পর ফুফিও ওদের সাথেই থাকে। এখন সবার উদ্দেশ্য বিয়ের মার্কেট। অন্তরাকেও সাথে নিয়ে এসেছে। তার পিছনেও তো একটা ব্যাপার আছে। সাথে তার কাকাতো বোনও এসেছে, ফারিয়া নাম।
খুব গায়ে পড়ার স্বভাবের, এই জন্য আপনার মুখ আরও গমরা করে আছে। ভাবতেই অবাক লাগে, তার একটা ট্রেড শুনে বড় বড় সন্ত্রাসীদের অবস্থা খারাপ হয়ে যায়। তার পুরো আর্মি ক্যাম্পে যথেষ্ট সুনাম আছে, সবাই তাকে কত সম্মান করে, অথচ বিয়ের ব্যাপারে তার হাত পা বাঁধা, না চাইতেও এইসব শপিংয়ে ঝামেলায় পড়তে হচ্ছে। ওইদিকে কিছুদিন পর কত গুরুত্বপূর্ণ মিশনে তার যেতে হবে, সেই সব নিয়ে আরেক চিন্তা। উফ, সে আর পাচ্ছে না। সবাই যখন সব কাপড় দেখতে ব্যস্ত, সে এসব ঝামেলা থেকে বাঁচতে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়, অন্যদিকে তাকে কিছু একটা ভাবতে থাকে। হঠাৎ মনে হয় পিছনে কেউ আছে তার, তাই তখনই শুনতে পায় সে বিখ্যাত লাইনটি। এ কি রন, বাজে বাজে ঘন ঘন, ছন রন রন, রন ঝন ঝন। তাকে দেখে অন্তরা সব কয়টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। আপনার বিরক্ত মাখা মুখ নিয়েই বলে, এখানে কি? সে কি দমকি দমকি ধমকি ধমকি দামা, দ্রিমি দ্রিমি গুমকি গুমকি। কী সব বলছো? কবিতা। ভাবলাম একা বোর হচ্ছেন, তাই আবৃত্তি শোনাতে আসলাম। ফর গড সেক, যাও প্লিজ, কেউ দেখলে ইতস্তত ফিল হবে। আর কবিতা শুনতে চাচ্ছি না, যাও। ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে। আপনার হঠাৎ অন্তরার মুখে এক হাত দিয়ে চেপে ধরে। অন্তরা কিছু বুঝে ওঠার আগে অন্য হাত দিয়ে টেনে পাশের এক ড্রেস চেঞ্জিং রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। জায়গাটা খুব ছোট, অল্প সময়ে এত কিছু হওয়ায় অন্তরা কিছুটা স্থির হয়ে গিয়েছে। আপনারও ওর সামনে এগোতে থাকে। অন্তরা অবুঝের মতো মুখ করে পিছাতে পিছাতে একদম দেয়ালের আয়নায় গিয়ে থাকে। আপনার এক হাত দিয়ে ওর পকেটে রেখে অন্য হাত আয়নার উপরে রাখে। অনেকটা চোখে পড়ে অন্তরার উপর। ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে অন্তরা। আপনার মোটেও এমন ছেলে না, ভদ্র দায়িত্ববান একজন পুরুষ। কি করতে চলেছে ও? জেনে বুঝে বিষদশা পালতে চাইছে মেয়ে। সবল খেয়ে টিকতে পারবে তো? অন্তরা কাঁপা কাঁপা কণ্ঠেই বলে, মানে? আই ক্যান বি দ্য মোস্ট ডেঞ্জারাস হিউম্যান ইউ হ্যাভ এভার সিন। আপনার এই কথা শুনে চোখ মেলে তাকায় অন্তরা। কি বুঝতে চেয়েছে উনি? আপনার পকেট থেকে একটা হাত বের করে অন্তরার বাম গালের উপর আলতো করে ছোঁয়ায়, বৃদ্ধা গালের উপর আলতো করে ছোঁয়ায়। বৃদ্ধা আঙ্গুলটা ঠোঁটের উপর রেখে কিছুটা নাড়তে থাকে। এই স্পর্শে অন্তরার ঠোঁটগুলো বারবার কেঁপে উঠছে। অন্তরার কি হলো কে জানে, হঠাৎ টুকরে কেঁদে উঠল। আপনার এক ছটকায় ওর থেকে একদম দূরে সরে যায়। সে চেয়েছিল মেয়েটা ভয় পাক, ওকে খারাপ ভেবে বিয়ে ভেঙে দিক, এতেই ওর মঙ্গল। তবে এতটা ভয় পেয়ে কেঁদে উঠবে তা ভাবেনি। তবে আপনার কিছু বলার আগে অন্তরা বলে ওঠে, ওয়াও, আই লাভ ডার্ক রোম্যান্স। আপনি চাইলে আমাকে ছুরি দিয়ে কেটেও ফেলতে পারেন, আমি কিচ্ছু মনে করব না। আপনার ওর কথা শুনে ভোকা বনে চলে যায়। কি করতে চাইলো? আর হলোটা কি? মেয়েটা কি পাগল? পুরো পরিকল্পনা ফেঁসতে যেতে দেখে রাগের দরজা খুলে বেরিয়ে যেতে নিলে দেখে তার ফুফাতো ভাই সায়েম দাঁড়িয়ে। এই ছেলে যে পাজি, না জানি এখন কি বলে। এইদিকে সায়েম মুখি মেরে দেখে ভিতরে অন্তরাও আছে। বড় বড় চোখ করে আপনার দিকে তাকায়। আপনার বীরত্ব মাখা মুখ নিয়েই বলে, কি? ডিস্টার্ব করলাম মনে হয়। তুই যা ভাবছিস তেমন কিছু না। হাই হাই গো, আমাগো এই বড় গোমরা মুখ ভাইরে আমরা করলা ভাবছিলাম, এ দেখি মিষ্টি কুমড়ো আমাগো থেকে 2 ধাপ আগায়া আছে। বেশি বকছিস কিন্তু। সায়েম কিছু না বলে একটা ফোঁদর লাগায়। আপনারও এবার অন্তরার দিকে তাকিয়ে সায়েমের পিছে দাঁড়িয়ে তাড়াতাড়ি যেতে থাকে। না জানি এই ছেলে সবার সামনে কিছু না বলে বসে। অন্তরা এইসব দেখে মুচকি হেসে একা একা বলে ওঠে, আই ক্যান বি দ্য মোস্ট জামাই পাগল গার্ল ইউ হ্যাভ এভার সিন। সারাদিনের ক্লান্তি শেষে রাতে বাসায় ফিরেছে রোদেলা। দেখে ড্রয়িং রুমে বসে সবাই বিয়ের কেনাকাটা দেখছে। রোদেলা পাশ কাটিয়ে চলে যেতে নিলে দিয়ার চোখে পড়ে। আপু, দেখে যাও, সব কিনেছি আমরা, তুমি তো আসলে না।
রোদেলা মলিন হেসে যে যার কাজে যেতে নিলে তখনই এক মাঝ বয়সী মহিলা বসে থাকে দেখে থমকে দাঁড়ালো। আজ কত বছর এই মানুষটা তার সাথে ভালো করে কথা বলে না। সম্পর্কে সে রোদেলা আর আপনানের মা। এখন রোদেলা গেলে সে উঠে যাবে। রোদেলা যেতে নিয়েও যায়নি, চুপ করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। উপস্থিত সবাই বিষয়টা দেখে মনমরা হয়ে যায়, তবে কারো কিছুর করার নেই। রুমা বেগমের মুখের উপর কথা বলার সাহস এই বাড়ির কারো নেই। তাকে এত বুঝিয়েও মা মেয়ের সম্পর্ক ঠিক করা যায়নি। এখন একইভাবে সবাই সব আশায় ছেড়ে দিয়েছে, অথচ এইসবে রোদেলার কোনো দোষই ছিল না। তবে আপনার বিষয়টা চোখে ঠিকই পড়েছে। নিজের মুঠি শক্ত করে সে একাই বলে ওঠে, ডোন্ট ওয়ারি রোতাপু, তোর সাথে যারা অন্যায় করেছে প্রত্যেককে আমি নিজ হাতে শাস্তি দেব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এমন সময় হঠাৎ আননোন নাম্বার থেকে আপনাদের ফোনে একটা কল আসলো। আপনার কল ধরতে বাড়ির বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে গ্যারেজের সামনে চলে আসে। কলটা রিসিভ করতেই কেউ বলে ওঠে, কেমন আছেন মেজর হাফনান সাদিক? জি, কে বলছেন? ওপাশ থেকে হ হ করে হাসির আওয়াজ শোনা গেল। লোকটা আবার বলে উঠল, এত তাড়াতাড়ি ভুলে গেছেন মাই ডিয়ার জুনিয়র? জুনিয়র শব্দটা শুনে আপনার বুঝে গেল ফোনের ওপার প্রান্তে কে। রাগে তার মুখ চেয়ার সব শক্ত হয়ে উঠল। ফর্সা ঘাড়ের প্রতিটা রাগ যেন দেখা যাচ্ছে। সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কি হলো মিস্টার দেশপ্রেমিক? খুব পুরনো স্মৃতি তারা করছে মনে হয়। চুপ জানোয়ারের বাচ্চা। তোর মতো কুত্তার বাচ্চারা দেশ ও দেশের শত্রু। এই দেশের মাটিতে বড় হয়ে তোরা এই দেশেরই ক্ষতি করিস। এ দেশের বোনদের ইজ্জত নিস আর দেশের মাঝে মাদক ছড়াস। ইয়া, হাফনান, তোর রাগ যে এখনো তোর বাচ্চাকালের মতোই আছে। শুনলাম বিয়ে করতে যাচ্ছিস, একটু সাবধানে রাখিস তোর বউকে বিয়ের পর, না জানি তোর বোনের মতো। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি এক্ষুনি তোর আড্ডাখানায় এসে তোকে জানে মেরে মাটিতে পুঁতে ফেলবো। আমাকে আর কত হাসবি বলতো? পুরনো সব ভুলে গেলি নাকি? তুই ছোট থেকেই একটু বেশি দেশের প্রতি টান দেখাস, যার ফল তোর বউ। রিদওয়ান, আর একটা কথা বললে তোর জিভ আমি ছিঁড়ে ফেলবো। রিদওয়ান হাসতে হাসতে কল কেটে দিল। আপনার নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে গাড়ির কাছের উপর সজোরে একটা ঘুষি মারে। কাঁচ ভেঙে হাতের নানান জায়গায় ঢুকে যায়। টপ টপ করে রক্তের ফোঁটা বেরিয়ে পড়তে থাকে। কোনোভাবে নিজেকে সামলে সবার চোখ ফাঁকি দিয়ে দোতলায় নিজের রুমে চলে যায়। ফোনের গ্যালারি থেকে একজনের ছবি বের করে বলতে থাকে, বলেছিলাম মেয়ের থেকে দূরে থাকতে, থাকলে না তো প্রেমের দহনে নিজেও পড়বে, আমাকেও পুড়িয়ে ছাই করে দেবে। আপনার ভাবতে লাগলো খুব দ্রুত মিশনটার প্রস্তুতি নিয়ে তা সফল করতে হবে। ল্যাপটপ হাতে নিয়ে দ্রুত হেড অফিসে একটা মেল পাঠালো। সে তার ছুটি আরও 2 দিন কমিয়ে ফেলতে যাচ্ছে। বিয়ের পরের দিনে সে আর্মি ক্যাম্পে ব্যাক করবে। আর যে হাতে উপায় নেই, ওখান থেকে লোক দিয়ে নজর রাখতে হবে বাড়ির সবার উপর। উফ, একসাথে এতজনের জীবন সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আপনাকে। অজু করে নামাজের পাটি বিছিয়ে বসে পড়ে রবের কাছে দুর্বলতা প্রকাশ করাই যায়। দুহাত ও আল্লাহর পানে মেলে চাইতে লাগলো সব কিছু, যেন তার মনোবল আরও শক্ত হয়। পাপীদের প্রাপ্য শাস্তিটুকু যেন সে দিতে পারে। আজকে সকাল থেকে রূপচর্চায় ব্যস্ত অন্তরা। তার যেন ঈদ লাগছে। তার খুশিতে কে কী ভাববে তার যায় আসে না। এই 18 বছর বয়সটাই এমন, সব কিছুতেই বেশ আবেগ। অন্তর মা মেয়ের হঠাৎ রাজি হয়ে যাওয়া দেখে প্রথমে খুশি হলেও এখন বেশ লজ্জা পাচ্ছে। মিঠে এমন করে লাফাচ্ছে যেন বিয়ে করে জামাই সে নিয়েই আসবে। অন্তরা, থামবি তুই? মায়ের কথায় চোখ থেকে সরষা স্লাইড তো সরাই অন্তরা। অতঃপর মায়ের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বলে, তুমিই তো চাইতে আমি বিয়েতে রাজি হই, এখন আবার কি সমস্যা? তোমার এমন হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে দিলে বুঝতা। অর্পিতা বুঝে অন্তরের সাথে কথা বলে লাভ নেই। পরে ভাবতে থাকে এই বাচ্চা মেয়ে সংসার করতে পারবে তো? তাছাড়া সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে ও বাড়ির লোক সম্পর্কে তেমন একটা জানানো হয়নি। তবে এতটুকু বিশ্বাস ছেলেটা খুবই ভালো, এই জন্য তো চিন্তাটা বেশি হয়।
ভালো মানুষদের শত্রুর অভাব হয় না। তাছাড়া যে চাকরি করে তা নিয়ে অনেকেই তো কত কিছু বলে। সেনাবাহিনীর স্ত্রী হতে হলে নাকি মনোবল খুব শক্ত রাখতে হয়। আচ্ছা, মেয়েটা বিয়ের পরও তো স্বামী থেকে দূরে থাকতে হবে, সবকিছু সামলাতে পারবে তো? বেগম রান্নার জন্য কিচেনে চলে যায়। কিরে, তোর তো দেখি ভাগ্য খুলে গেল। ফারিয়ার কথা শুনে দরজার দিকে তাকায় অন্তরা। এই মেয়েকে দেখলেই কেন জানি তার মেজাজ বিগড়ে যায়। সব কিছুতেই অন্তরাকে হিংসা। সবার কাজিনদের মাঝে এমন একজন থাকবে যে একটু হিংসুটে স্বভাবের হবেই। কেন? তোর তো সব কিছুতে আমার থেকে বেশি আছে, এই একটা জায়গায় না হয় একটু পেলামই। ফারিয়ার যেন কথাটা ভালোই লাগলো না। সে অন্তরার পাশে গিয়ে বসলো। তা সব জেনে বিয়ে করতে চাচ্ছিস তো? কি জানবো, আজব। তার মানে তুই কিছুই বুঝিস না, এখনো বাচ্চাই আছিস। অন্তরা ভুরু কুঁচকে ফারিয়ার দিকে তাকালো। কি বলতে চাইছিস বল তো? তেমন কিছু না, শুধু বললাম দেখিস আবার বিয়ের পরদিনই তোকে যাতে ফেলে না যায়। আর্মিরা নাকি একটু আনরোমান্টিক টাইপের হয়, দেশের চিন্তায় পরিবারের খেয়াল থাকে না। তুই কয়জন আর্মিকে চিনিস যে এত কথা বলছিস? আর তাছাড়া এটা তো গর্বের বিষয়। এই জন্য পুরুষের বড় বড় সাফল্যের পর তাদের স্ত্রীদেরও সম্মানের চোখে দেখা হয়। তুই বুঝবি না। বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিস না তুই? হলে হলাম। আচ্ছা, তুই কখনো কারোর প্রেমে পড়েছিস না? মানে টাইম পাস তো করেছিস জানি, সত্যিকারে কারোর কথা মনে হয়েছে যাকে নিয়ে পুরোটা জীবন থাকা যায়? না, কেন? তুই একদিনেই ওই ছেলের প্রেমে পড়েছিস বুঝি? একদিনের নয় পিউ, আরও কাহিনী আছে। একবার কলেজে পিকনিকে গিয়ে আমি একটা ঝামেলায় পড়েছিলাম, আর তখনই সেসব বাদ দে, পরে বলবো। তবে কি জানিস, তুই যেদিন কারোর প্রেমে পড়বি ওই দিনই বুঝবি। এসব ফালতু বিষয়ের জন্য আমার কাছে সময় নেই, আমি এখন নিজের ক্যারিয়ার নিয়ে আছি। এতই ক্যারিয়ার নিয়ে থাকলে আফনানকে পটানোর ট্রাই করেছিলি কেন? হুম, তখন শপিং মলে। যাই হোক, অভিশাপ দিলাম, তুই এক বেকার ছন্নছাড়া ছেলের প্রেমে পড়বি। দেখে নিস, বেশি ম্যাচুরিটি দেখালে এমনই হয়। ফারিয়া ওর কথায় একটা টনকেয়ার ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সে মোটেও এমন মেয়ে না, সে কোনো বড়লোক হ্যান্ডসাম ছেলেকেই বিয়ে করবে। বিকেলে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আপনার কিছু কাজে বাইরে গিয়েছিল, ফিরতে দেরি হয়ে যাচ্ছে। গাড়িতে বসে ড্রাইভিং করতে করতে ফিরছে। এক হাত দিয়ে ড্রাইভ করছে, অন্য হাত দিয়ে একটা মজার বোতল ধরে আছে। একটু পর পর দুই ঠোঁটের মাঝে দিয়ে একটু করে চুমুক দিচ্ছে। কোকা-কোলা বয়কটের পর মজাই সবার ভরসা। তার গাড়িটা বেশ দামি। বাটন ক্লিক করাতে উপরের ছাদটা সরে গিয়ে ভাঁজ হয়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে আবহাওয়া খুব সুন্দর থাকে। একটা মিষ্টি বাতাস বইছে চারিদিকে। আকাশের রংটা এখন একদম লাল, এতটুকু উপভোগ করাই যায়। শরীরের সাদা শার্টের সামনে দুটো বোতাম খোলা। একটু পর পর যখন বোতলে চুমুক দিচ্ছে, দেখতে বেশ আকর্ষণীয় লাগছে আফনানকে। রাস্তায় পাশ দিয়ে অনেকে বসে এই সময় আড্ডা দেয়, ফাস্টফুড খাবার খায়। আপনার গাড়ি আর রূপ দেখে যে কোনো মেয়ে একবার হলেও একদিকে তাকাতেই বাধ্য। আপনার অবশ্য সেই সবে কোনো পাত্তা না দিয়ে শান্তিতে ড্রাইভ করতে থাকে আর ভাবে, কয়েকটা দিন একটু সহ্য করে নিও, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দিব। আমাকে তো ঠিক করতেই হবে। এইদিকে আফনানের বাড়িতে ছোট্ট করে গায়ে হলুদ অনুষ্ঠিত করা হয়। একটু আগে ও বাড়িতে তত্ত্ব পাঠানো হয়েছে। সবাই হলুদের অনুষ্ঠানে খুব ব্যস্ত, তবে একজনের মুখে কোনো হাসি নেই। সে হলো চারু। সম্পর্কে সে সায়েমের আপন বোন। তার বিয়ে হয়েছে, একটা ছোট মেয়েও আছে। তার স্বামী প্রবাসী হওয়ায় এ বাড়িতে সে আছে। তবে বাড়ির এত সব অনুষ্ঠান তার একদমই ভালো লাগছে না। নিজের কাজিন আফরানের জন্য তার মনে লুকিয়ে থাকা অনুভূতিকে অনেকদিন যাবৎ সে ধামাচাপা দিয়ে রেখেছে। তার স্বামী নির্গত ভালো মানুষ ছিলেন বলে এতটা ইগনোর করার পরও দিনের পর দিন সংসার করে গিয়েছে। শেষ আর অবহেলা সইতে না পেরে নিজের গর্ভবতী স্ত্রীকে রেখে দেশের বাইরে পাড়ি জমান তিনি। তাতে চারু কিছু যায় আসে না। এই বাচ্চাটাও তার কাছে একটা পিস্টেক। নিজের সন্তানকেও তেমন একটা ভালোবাসে না সে। কখনো কখনো সাহিত্যর কথাও সত্য হয়। সব মায়েরা
মমতাময়ী হয় না। তবে এসব কিছুই এই বাড়িতে কেউ জানে না। দিয়ার শুধু মাঝে মাঝে একটু সন্দেহ হয়, তবে চারু মনের অনুভূতি কাউকে বুঝতে দেয়নি। শুধু দূর থেকে ভালোবেসে গিয়েছে আপনানকে। সে জানে এটা পাপ, তবে মন কি তা শোনে? এখন আপনানের বিয়ে, তার কাছে কাটা ঘাতে লবণের ছিটার মতো লাগছে। সবাই কাজিনরা মিলে গান নাচ করছে, মাইকে একের পর এক গান বেজেই চলছে। যেভাবেই হোক অনুষ্ঠানটা শেষ হলো। পরের দিন বিয়ে বাড়িতে বিয়ের প্রস্তুতি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ফুলের ঘ্রাণে মমো করছে পুরো রুমটা। খাটের উপর লাল সাদা ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজানো। রুমের লাইট অফ, তবে তাতে কি, ছোট ছোট মোমবাতি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার আলোয় যেন আরো বেশ আবেদনময়ী লাগছে খাটে বসা তরুণী মেয়েটাকে। অন্তরা চুপি সারে উঠে গিয়ে লাগেজ থেকে ফোনটা বের করে কি সুন্দর করে সাজিয়েছে আপনারের কাজিনটা এই রুম। আফরান আসছে না কেন? কত ছবি তোলা বাকি। বিয়েটা চোখের পলকে কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? দুপুরে 3 কবুল বলে আজীবনের জন্য এই লোকটার হয়ে গিয়েছে সে। আজ বিকেলে এই বাড়িতে এসেছে অন্তরা। প্রথমে ভেবেছিল সবাই না জানি কেমন হয়, হিন্দি সিরিয়ালের মতো কোনো কুটনি শাশুড়ি না জানি কপালে আসে। তবে সবাই এত ভালো হবে সেটা কল্পনার অনেকটা বাহিরে ছিল। সবাই কতটা ভালো, আর সব কাজিনদের মাঝে এত ভালো সম্পর্ক বলার বাহিরে। তবে সবচেয়ে ভালো হলো শাশুড় মশাই, তিনি কত বড় একটা সিক্রেট গোপন রেখেছে। অন্তরা সকালে জানতে পেরেছে সবটা। প্রথমে তার চাচি নিজের মেয়েকেই জোর করে নিতে বলেছিল আরিফুল ইসলামকে, তবে তিনি তার কথায় অনড় ছিলেন। টাকা লেনদেনের ব্যাপারও ছিল। ভাগ্যিস এইসব কথা কেউ জানেনি, এমনকি সাথেও বাড়ি থেকে ফারিয়াকে আসতে দেখেও কিছু মনে করেনি। এমন সময় দরজার আওয়াজ আসে, বাইরে চেঁচামেচি হচ্ছে। সবাই আপনানকে আটকে রেখেছে টাকার জন্য। অন্তরা একটু নড়ে সরে বসে। ভাই 20,000 দিবা কিনা কও, নয়তো তোমার বউয়ের সাথে ঘুমানো হইব না আজ। সাইমের কথার সাথে সবাই সহমত। দিয়া তো হাতে পার্টি স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছে। টাকা দিতে দেরি হলে প্রতি 10 মিনিটে একবার করে মুখে দেওয়া হবে। আপনাদের আবার এইসব পার্টি ঝামেলা একদমই ভালো লাগে না। সেই সাথে সাথেই পকেট থেকে টাকা বের করে পুরোটা দিয়ে দেয়। সবাই অবশ্য খুশির বদলে বেশ বিরক্ত। এই ছেলেটা এমন কেন, একটু মজাও করতে দেয় না। রোদেলাও বেশ বিরক্ত হয়েই বলল, আসলে বউয়ের কাছে যাওয়ার জন্য তর্স হয়েছে না, এই জন্যই এমন তাড়াহুড়ো করছে। চল তো সবাই, ওকে যেতে দে। আপু, তুমিও এদের মতো কী সব বলছো? রোদাপু আর সাইম ভাইয়া ঠিক আছে? আপনার ওদের কারো কথায় পাত্তা না দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিল। অন্তরা চুপচাপ দেখছে সবকিছু। বাহির হতে সাইম চিল্লিয়ে পড়ল, ভাই ঘুম থেকে জায়গা, আমাকে আরও কিছু বকশিস দিও। এত খুশি তুমি, সেই হিসাবে তো পাই। সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। এইদিকে নিচে আপনার মা সবাইকে ডাকছে। ছেলে মেয়ে দুটোকে এখন একটু একা ছেড়ে দেওয়া উচিত। রাতে আকাশটা আর ঝলমল তারার আলোয় এক অন্য সাজে সজ্জিত হয়েছে, যেন প্রকৃতিও এদের একাগ্রতার সাক্ষী দিচ্ছে। ইনু বাতাসে আর একটু একটু আলোতে আপনাদের বাড়ির ছোট্ট বাগানটায় হেঁটে বেড়াচ্ছে ফারিয়া। এমন একটা সুন্দর পরিবার তারও হতে পারত। আসলে কিছু বিষয় ভাগ্যর উপরেও ছেড়ে দিতে হয়। তবে ফারিয়া প্রতিজ্ঞা করেছে আপনার অন্তরের মাঝে সে আর ঢুকবে না। বিয়ে তো হয়ে গিয়েছে, এখন আবার ঝামেলা করে কি বা লাভ হবে। আল্লাহ গো, এক চিৎকার দিয়ে দূরে সরে যায় ফারিয়া। আর একটু হলে ভয়ে জ্ঞানটাও হয়তো হারিয়ে ফেলতো। বিরক্ত মাখা মুখ নিয়ে পিছনে ফিরে দেখে সাইম দাঁড়িয়ে। উফ, ছেলেটা শুরু থেকে পিছু ছাড়ছে না। এমন বেশি কথা বলা ছন্ন ছাড়া ছেলে ফারিয়ার একদমই পছন্দ না। কি হয়েছে পিউ, ভয় পেলে? ফারিয়া সাইমের কথায় বেশ বিরক্ত হয়ে বলে, না গো মুরব্বি, ভয় পাইনি। এইভাবে না, সুন্দর করে বলবে। বলবে মুরব্বি মুরব্বি। ভয় পাইনি। জি ভাইয়া, তুমি একদম ঠিক বলেছ, গেলাম। ফারিয়া পাশ দিয়ে চলে আসতে নিল। ছেলেটা সবসময় চিলমুড়ে থাকে, সবসময় ফালতু কথায় মানুষের হাসি আসে বুঝি। তবে সাইম নাসর বান্দা, এত তাড়াতাড়ি ফারিয়াকে শান্তি দেবে না। সকালে আসার সময় এক গাড়িতে পাশাপাশি বসেছিল দুজন। ফারিয়ার
জুলনিওয়ালা চুড়িতে ফোঁস লেগে বেচারার নতুন পাঞ্জাবি ছেড়ে গেছে। দৌড়ে গিয়ে পট আটকে দাঁড়াইছে, আবার বলতে থাকে, শেষের কথাটা ঠিক হয়নি, বলবে? টাকা বলেছে ভাইয়া, সেই হয়েছে। টাকা বলছো মানে? সাইম জিব্বা কামড় দিয়ে বলে, আসলে টাকার জায়গায় যেটা হবে ওটা মেয়ে মানুষের সামনে বলা যাবে না। ফেসবুকে অ্যাক্টিভ থাকবো না নাকি? না, কয়েকদিন যাবৎ থাকা হয় না, এবার যেতে দাও। আগে টাকা দাও, তারপরে। টাকা দেবো মানে কি? তোমাকে টাকা দিতে যাব কোন দুঃখে? দুঃখে না প্রিয়, সুখে টাকা দিবে। তোমার চুরির সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে যে আমার পাঞ্জাবিটা ছিঁড়ে গিয়েছে ভুলে গেছো নাকি? জরিমানাটা দিয়ে যাও। আপনি সামান্য পাঞ্জাবির টাকা আমার থেকে নেবেন? তো অবাক হওয়ার কিছু নেই। বেকার ছেলের কাছে 5 টাকার মূল্য 10টা গার্লফ্রেন্ডের সমান। আর 456 টাকার পাঞ্জাবি তো। ব্যাস ব্যাস, আর শুনতে চাচ্ছি না। ফারিয়া সাইমের ফালতু কথা থামিয়ে দিয়ে নিজের পাঁচটা হাতে নিল। 460 টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে আসতে নিতেই সাইম পিছন থেকে ওর চুলের খোপা টেনে ধরে। ফলসরি পুরো খোপা খুলে চুলগুলো ছড়িয়ে যায়। একদম দমকা হাওয়ায় সবগুলো চুল উঠতে থাকে। কিছু অবাধ্য চুল উড়ে এসেছে সাইমের মুখের উপরে। সে অবাক নয়নে তাকিয়ে থাকে ফারিয়ার দিকে। সামান্য খোলা চুলে একটা মেয়েকে পুরো রূপ সৌন্দর্য পাল্টে দিতে পারে। ফারিয়া বারবার জিজ্ঞাসা করতে থাকে চুল কেন খুললো। তবে সাইমের নিজের ভাবনায় এতটাই ডুবেছিল যে ওর কাছে সব কিছু থেমে আসে। শেষে ফারিয়ার রাগের সব ধৈর্যর পালা শেষ হয়ে যায়। সাইমের ডান হাত ধরে মুখের সামনে নিয়ে একটা জোরে কামড় দিয়ে দেয়। ব্যথা পেয়ে সাইমের হুঁশ ফিরে। এখন মুখ খুললো, এবার বলো চুল কেন খুললে? বাকি টাকা দিতে। নাক মুখ খিচে হাতটাকে একটু ডলে নিল সাইম। পরে ফু দিতে দিতে অন্য হাত দিয়ে পকেট থেকে 2 টাকা 2 পয়সা বের করে ফারিয়ার হাতে ধরিয়ে দিল। বেকার হতে পারি, তবে শেষরা নয়। ফারিয়াও তাল মিলিয়ে বলে উঠল, জি জি, আমিও বুঝতে পেরেছি আপনি গরিব হতে পারেন, তবে বড়লোক নন। আর এক মুহূর্তে না দাঁড়িয়ে ফারিয়া চলে আসলো। সাইম এবার আর আটকালো না। এখন তো আর কথা বলার কিছুই বাকি নেই। নিজের হাতের দিকে তাকালো, দাঁতের দাগ স্পর্শ হয়ে আছে। এটাকে বৃথা যেতে দেওয়া যায় না। একটা ছবি তুলে ফ্রেন্ডসের গ্রুপে দিয়ে বলল, এই দেখ সবাই, হবু গার্লফ্রেন্ডের কাছ থেকে পাওয়া ফার্স্ট লাভ বাইট। আফনান বাসার ঘরে ঢুকে ড্রয়ার থেকে একটা গেঞ্জি বের করে শেরওয়ানি খুলতে লাগলো। তা দেখে অন্তরা হু হু করে কেঁদে উঠল। বাসা ঘরে বসে চিল্লিয়ে কেঁদে যাচ্ছে অন্তরা। শেষে আর সহ্য করতে না পেরে আফনান এসে এক হাত দিয়ে ওর মুখটা চেপে ধরলো। ফর গড সেক প্লিজ কান্না থামাও, নিচে আওয়াজ গেলে সবাই খারাপ ভাববে। অন্তরা আপনার হাত ছিটকে ছড়িয়ে দিয়ে ফোপাতে ফোপাতে বলো, ভাবলে ভাবুক, আমার মনের আশা পূরণ না করলে আমি এভাবেই চিল্লাবো। আচ্ছা বলো কি সমস্যা, আমি দেখছি। আপনি শেরওয়ানি কেন খুললেন? তো কি তোমার শাড়ি খুলবো? খুলি। নিজের বলা কথায় নিজে লজ্জা পেয়ে যায় আপনার। না জানি মেয়েটা এখন কত জোরে চিৎকার দিবে। তবে অন্তরা হয়তো কান্নার তালে কথাটা ভালো করে শুনেনি। সে নিজের ফোন বের করে আপনার হাতে ধরিয়ে দিল আর মুখ ফুলিয়ে বলল, জানেন, সব মেয়েদের শখ থাকে বাসর ঘরে ফুলের মাঝে বসে সুন্দর সুন্দর ছবি তোলার, জামাইকে নিয়ে কাপল পিক তোলার। কিন্তু আপনি ছবি না তুলে জামা পাল্টে ফেলছিলেন। তুমি এই জন্য এভাবে মরা কান্না করছিলে? তা নয় তো কি। দূর, আমি আরও ভাবলাম ভয় পাচ্ছ। ভয় কেন পাবো? অন্তরা বোকা প্রশ্ন কোনো উত্তর নেই আপনার কাছে। মেয়েটা আসলে চিল্লায় বেশি বোঝে কম। সেসব মেয়েরা খুব চঞ্চল, ওরা আসলেই বোঝে না। চুপচাপ প্রকৃতির মেয়েরা সেই তুলনায় অনেক চতুর হয়। কথায় আছে না, খালি কলস বাজে বেশি। আপনার অন্তরের হাত থেকে ফোনটা নিয়ে নেয়। শুরু করো। কি শুরু করব? আরে বোকা, পোজ নিতে বলছি, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে দিচ্ছি। অন্তরা তাড়াতাড়ি চোখের জল মুছে মাথায় ওড়না আর শাড়িটা ঠিক করে নেয়। এইসব ছবি আইডিতে ছাড়তে হবে। সে নানান স্টাইলে খাটের ফুলগুলো নিয়ে ছবি তুলতে লাগলো। কখনো কখনো টেবিলের মোমবাতি নিয়ে হাতে নিয়ে স্টাইল করতে থাকে। আফনানও খুব মনোযোগ দিয়ে ফটোগ্রাফদের মতো করে ছবি তুলে দিচ্ছে। আর মনে মনে ভাবছে, হে মাবুদ,
মেজর আশিকের মতো প্রতিটা বিবাহিত পুরুষকে ধৈর্যের জন্য পুরস্কৃত করা উচিত। এই দিন দেখার জন্য আর্মির ট্রেনিং নিয়েছিলাম, পরে ভাবলো এটা হোমওয়ার্ক। দেখি দেখি, তাড়াতাড়ি দেন তো, ছবি কেমনে উঠছে। অন্তরা লাফিয়ে ঘাট থেকে নেমে আপনাদের কাছে গেল, ফোনটা মেরে নিয়ে ছবিগুলো দেখলো। ওয়াও! জানেন, আমার বান্ধবীদের বয়ফ্রেন্ড যখন ওদের ছবি তুলে দিত, তখন ভাবতাম কবে আমার পার্সোনাল ফটোগ্রাফার হবে। প্রতিটা মেয়েরই একজন পার্সোনাল ফটোগ্রাফার থাকা লাগে, তাই না? এরপর সে আপনানের শেরওয়ানি ধরে টান মেরে একদম কাছে নিয়ে আসলো, ইচ্ছা মতো সেলফি নিচ্ছে। এতটা কাছে এসে আপনার অবাক নয়ন অন্তরার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আসলে খুব কিউট। আমাকে দেখা হলে কাঁধে হাত দিয়ে ক্যামেরার দিকে তাকান। এক পজিশন বারবার ভালোই লাগে না, চলুন চেঞ্জ করি। অন্তরের কথায় তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় আপনার। ছবি তোলা শেষ হলে অন্তরা আয়নার সামনে গিয়ে চেয়ার টেনে বসে। একটু হেল্প করুন তো, আমার মাথায় হাজার হাজার ক্লিপ, জুয়েলারি এসব খুলতে পারছি না তো, পুরো মাথাটা ব্যথা করছে। আপনারও কাছে এসে এক এক করে সব খুলতে থাকে। মেয়েটার মাথাটা আসলেই ব্যথা হয়ে যাওয়ার কথা। চিকন চিকন কত ক্লিপ দিয়ে আটকানো। সব শেষ করে যেই না শাড়ির পিন খুলতে যাবে, অন্তরা হঠাৎ দাঁড়িয়ে যায়। কি হলো? বাকিটা আমি ওয়াশরুমে একাই করতে পারবো। কথাটা বলে ড্রয়ার থেকে একটা নর্মাল সুতির শাড়ি বের করে অন্তরা বাথরুমে চলে যায়। আপনার হেসে বলে, পাগল মেয়েটা। আপনার ফোনে একটা নোটিফিকেশন আসে। আওয়াজ পেয়ে চেক করতে তার মুখটা মলিন হয়ে যায়। কাল বিকেলের মধ্যে ফিরতে হবে। আপনার চুপ করে বিছনায় গিয়ে শুয়ে পড়ে। অন্তরা এসে আপনাকে দেখে ভাবে ঘুমাচ্ছে হয়তো, আর বিরক্ত না করে সেও পাশে চুপটি করে শুয়ে পড়ে। একটু পর ঘুমিয়েও যায়। আপনার পাশ ফিরে ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকে। না জানি কতদিন এই চেহারা দেখা তৃষ্ণা নিয়ে থাকতে হয়। এদিকে ফারিয়া, চারু আর দিয়ার সাথে এক রুমে শুয়েছে। ছায়াম নিজের রুমে একা। ছায়াম বারবার ফারিয়ার কথা ভাবছে। মেয়েটা মুখে রাগি লুক নিয়ে যতটা খারাপ সেজে থাকে ততটাও খারাপ না। কিছু কিছু মেয়েরা থাকে মুখে মুখে হ্যাঁ মধু, অন্তরে বিষ। ফারিয়া তার উল্টোটা। ছায়ামের কি হলো কে জানে, পুরনো গিটারটা অনেক দিন পর হাতে নিল। আজ কেন জানি গান গাইতে ইচ্ছে করছে। তোমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে। তুমি যাওয়ার পায় তারা, আমি হয়ে যে দিশেহারা। তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ। তুমি ফেরার সম্ভাবনা, অমাবস্যার জ্যোৎস্না। তোমার গোপন সবই হয়, আমার আপন মনে হয়। আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। রাত 2টো। রোদেলা বিছনায় কাতরাচ্ছে। সে কারোর সাথে ঘুমাবে না। রাতে প্রায় পেনিকেটা গাছে তার। ঘুমের ঘরে পুরনো স্মৃতিগুলো বারবার ভেসে উঠছে। একটা বড় লাইব্রেরি, 3-4টা ছেলে, দুজন হাত পা বেঁধে ফেলছে আর একজন নোংরা ভাষায় গালিগালাজ করছে। মারামারি? আরে ছেলেটাকে মেরে ফেলবে তো। এই থামো তোমরা প্লিজ। না। জোরে চিল্লিয়ে ঘুম থেকে উঠে রোদেলা বারবার কাঁপতে থাকে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। হঠাৎ নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। পাশে টেবিলের উপর চক রাখা এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে পান করে। কেঁদে কেঁদে উপরে তাকিয়ে বলে, আল্লাহ, এই যন্ত্রণা থেকে কি আমার আর মুক্তি নেই? আজ প্রায় 12টা বছর পরেও রোদেলা সুস্থ হয়নি। প্রতিদিন রাতে একবার তার ঘুম ভাঙে। কি ভয়ানক স্মৃতি তাড়া করে বেড়ায়, অথচ মেয়েটার কোনো দোষই নেই। হ্যাঁ, একটাই দোষ আসছে, ভালোবেসেছিল, সেটাই তার দোষ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় অন্তরা। ঘড়ির কাঁটায় 7টা ছুঁই ছুঁই। তাকে দেখে আপনার ঘুমাচ্ছে। একটা কিউট বাচ্চার মতো লাগছে। অন্তরা নিজের ফোন হাতে নিয়ে ঘুমন্ত আপনার ছবি তুলে নেয়। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। রান্নাঘরের সামনে আসে দেখে শাশুড়ি মা আর চারু সব কিছু গোছাচ্ছে। অন্তরাকে দেখে আপনার মা একটু হাসি বিনিময় করলো। অন্তরা কাছে এসে সালাম দিল। দিন মা, আমি করে দিচ্ছি। থাক থাক, লাগবে না, তোমারই তো সংসার, ধীরে ধীরে সব করো। এত তাড়াতাড়ি উঠতে গেলে যে, ভাবলাম একটু কাজে হেল্প করি। পাশ থেকে টিটকারি সুরে চারু বলে উঠল,
ভালোই তো মাথা চালাতে পারো, আসতে না আসতেই সব কিছু যে তোমার তা বুঝিয়ে দিচ্ছ। আপনার মা কিছু বলল না। ভাবলো মেয়েটা হয়তো বড় ভাবির সাথে মজা করছে। তবে অন্তরা একটু কেমন যেন লাগলো। ইনি আসার পর থেকে অন্তরের সাথে একটু কেমন যেন করছে। এমন সময় রান্নাঘরে রোদেলা আসলো। রোদেলাকে দেখতে আপনার মা সেখান থেকে চলে যায়। রোদেলার মুখটা আবার মলিন হয়ে ওঠে। বিষয়টা অন্তরের নজরে এলো। রোদেলাকে নিয়ে তার মনে অনেক প্রশ্ন। এত বয়স হয়ে যাচ্ছে অথচ বিয়ে করছে না, আবার তার মায়ের সাথে কোনো কথাও বলে না। দিয়া অন্তরাকে কিছু একটা বলতে নিয়েও কাল রাতে সাজানোর সময় বলেনি। হয়তো নতুন বউ, সেই জন্য। হঠাৎ রোদেলার ফোনে একটা ফোন আসে। সে চেঁচিয়ে বলে, কি? তবে আমি তো ছুটি নিয়েছিলাম। আচ্ছা, তবে আর কি করার, আসছি একটু পর। অন্তরা রোদেলাকে চিন্তিত দেখেই বলে, কি হয়েছে আপু? আর বলো না, অফিসে নতুন সিইও এসেছে। সে নাকি আজই সবাইকে যেতে বলেছে, নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবে। আপনি ছুটি নেননি আপু? নিয়েছি তো। আর বলো না, ইনি নাকি কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন না। বলেছে যেতে মানে যেতেই হবে। এক্ষুনি বের হবেন? খেয়ে বের হব আর কি। এদিকে রান্নার শেষে সবাই টেবিলে খাবার বেড়ে দিচ্ছে। সায়েম, দিয়া, ফারিয়া, আরিফুল ইসলাম সবাই এক এক করে বসে পড়েছে। উপর থেকে পাঞ্জাবি পরে হাতা ঠিক করতে করতে নামছে আফনান। অন্তরা একবার তাকিয়ে মুখ সরিয়ে নেয়। এইবারই নিয়ম অনুযায়ী পায়েস রান্না করেছে সে। আফনানেরও নাকি খুব পছন্দ। ভালোই লাগবে তো, ভালো লাগবে তো। টেবিলে এসে আফনান বাবাকে সালাম দিয়ে বসে। অন্তরা তার শাশুড়ি সবাইকে খাবার বেড়ে দিতে থাকে। চারু ভেবেছিল আপনার পাশে গিয়ে বসবে, তবে তার ছোট্ট মেয়েটা সেখানে বসে গিয়েছে। আপনার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে যায়। যেটা বলবে সেটা শুনে হয়তো এখানে কারোরই ভালো লাগবে না, তবুও বলে দেয় কথাটা। তা কতদিন পর আসছো? অন্ততপক্ষে 2 মাস, এর কমে সম্ভব না। আরিফুল নিজের ছেলেকে কিছু বলে না, দীর্ঘশ্বাস ফেলে খাবার খেতে থাকে। সে নিজেও রিটায়ার্ড অফিসার, তাই সে জানে ছেলেকে দোষ দিয়ে কী লাভ। এই লাইনে কাজ করতে গেলে পরিবার, ভালোবাসা, অনেক কিছু ত্যাগ স্বীকার করতেই হয়। এইদিকে নতুন বউ হয় সবাইকে খাবার বেরিয়ে দিচ্ছিল অন্তরা। রোদেলার প্লেটে খাবার দিতে গিয়েই আপনার কথা শুনে হাতটা থেমে যায়, বুকে চাপা ব্যথা অনুভব করে। সে কি এত খারাপ? আর 2 দিন তার সাথে থাকা যেত না? অবশ্য বুঝতে পারে না আপনার কেন চলে যাচ্ছে। সে কোনোভাবে নিজেকে সামলে সবাইকে খাবার বাড়িয়ে দেয়। বিষয়টা অবশ্য রোদেলার চোখ এড়াতে পারেনি, তবে তার কিছু করার ছিল না। এদিকে অফিসে যাওয়ার জন্য সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। অন্তরা সবাইকে খাবার দিয়ে যা উপরে চলে যায়। বারবার কানে আফরানের কথা একটাই বাজে, একটু পরেই ক্যান্টনমেন্টে ব্যাক করব, খুব জরুরি, যেতেই হবে। সেনা অফিসারের বউ হতে গেলে এত উইক মনোভাবে হলে চলে না, একটু তো শক্ত হতেই হয়। রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল আফনান। ড্রেসিং টেবিল থেকে ঘড়িটা নিয়ে হাতে পড়তে পড়তে দেখে অন্তরা খাটে বসে চুপচাপ করে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। শুধু একটু পরপর কান্নার রেশ উঠছে। মেয়েটা কি কাঁদছে? কেন জানি আপনার বুকে ব্যথা অনুভব হলো। নিজেকে আর কতটা আটকে রাখবে সে? অন্তরা পাশে গিয়ে বসত। তার ছোট্ট নরম হাতটার উপরে হাত রাখতে গিয়েও রাখলো না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, এত কান্নারও তো কিছু নেই, 2 মাসই তো। অন্তরা হঠাৎ কি হলো কে জানে, আপনার দিকে ঘুরে 2 হাত দিয়ে কলার টেনে রাগী চোখে ওর দিকে তাকায়। আপনার ভাবছে এই মেয়েটা এত সাহস দেখাচ্ছে কিভাবে? মেজর আপনার এই কলার ধরে শাসাচ্ছে। পরক্ষণে খেয়াল হলো এই অধিকারটা অবশ্যই তার আছে। মেয়েটার চোখে এই অল্প সময়ে কেঁদে একদম লাল হয়ে গেছে। নাকের ডগায় যেন কেউ লাল বরণ রং করে দিয়েছে। মেয়ে মানুষ কাঁদলে তো সুন্দর লাগে, তবে নিজের অনুভূতিকে কি করে নিয়ন্ত্রণ করতে হয় তা আপনার জানে। হুঁশ ফিরে অন্তরার কাঁদো কাঁদো কথায়, আচ্ছা, আমি কি খুব খারাপ? এই উত্তর ঠিক কি দেওয়া উচিত আপনার জানে না। কি হলো বলুন, আমি কি খুব খারাপ? এতটা খারাপ যে কয়েকটা দিন এক ছাদের নিচে থাকা যায় না? বলুন না। তুমি একটু বেশি ভাবছো, আমাকে ডিস্টার্ব করো না এখন। ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হবে। কথাটা বলেই উঠে যায় আপনার। আলমারি থেকে কাপড় বের করে লাগেজে ভরে গুছাতে থাকে।
মেয়েটাকে সে কিভাবে বোঝাবে তাকে দূরে রাখার কারণ? এখন তো আপনাকে তার পুরো ধ্যান জ্ঞান জুড়ে তার মিশনের চিন্তা রাখতে হবে। অন্তরে এমন এক মেয়ে যার মাঝে একবার ডুবলে আর বেরিয়ে আসা সম্ভব না। এইদিকে তার ঘরের শত্রু বিভীষণ। তবে কে সে? আসল শত্রুকে চেনার আগে অন্তরের সাথে তার সম্পর্কটা ভালো হতে দেওয়া যাবে না। ও যে খুব লাজুক। প্রথম আঘাতটা ওর উপরেই করতে পারে। একবার নিজের চোখের সামনে হওয়া অন্যের প্রতিবাদ আপনার ব্যর্থ হয়েছে, দ্বিতীয়বার এই ভুল করা যাবে না। এই ভুলের মাসুল পুরো পরিবার প্রায় 12টা বছর যাবত দিচ্ছে। আবার সে সহ্য করার ক্ষমতা কারণেই আপনার দ্রুত ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে যায়। তাকে নেওয়ার জন্য গাড়িও এসে পড়েছে, সব রেডি। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় একবারও ফিরে তাকায় না অন্তরার দিকে। নিচে গিয়ে সবাই থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় হয়ে গিয়েছে। মা একটু আগে বক বক করে এখানে থেমেছে। বিয়ের পরের দিনে কেউ কাজে যায়, তবে আপনাকে বোঝানোর কোনো ওয়ে নেই। গাড়ি স্টার্ট দেওয়ার আগে একবার নিজের রুমে জানলার দিকে তাকায়। সাথে সাথে কেউ একজন পর্দার আড়ালে নিজেকে আড়াল করে নেয়। এটা যে অন্তরা তা আপনার জানে। অভিমান জমেছে খুব। আপনার একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। চলুন চাচা, আর সময় নেই, অনেক দেরি হয়ে গিয়েছে। এইদিকে রদেলার অফিসে আকাশটা সকাল থেকে মেঘলা, বৃষ্টি আসবে আসবে করেও যেন আসছে না। রদেলা দ্রুত অফিসের পৌঁছায় নিজের গাড়িটা পার্কিং এরিয়াতে রাখলো। ভিতরে যেতে না যেতেই দেখে সবার চোখে মুখে ভয়ের ছাপ। নতুন সিও আসতে না আসতেই সবার অবস্থা বাজে করে ফেলছে। রদেলার একজন কলিগ মিস মিফতা রদেলাকে দেখা মাত্রই দৌড়ে তার কাছে চলে আসে। এত দেরি করলি কেন? তোমাকে তো বলেছিলাম দি, আমার ভাইয়ের বিয়ে, সেই জন্যই। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি স্যারের রুমে যাও, খুব রেগে আছে তোমার উপর। আপকামিং প্রজেক্টের ফাইলের একটা কপি তার কাছে পাঠানোর কথা ছিল, কিন্তু তো কি হয়েছে? আমি ছুটিতে যাওয়ার আগে তাকে মেল করে সব পাঠিয়ে দিয়েছিলাম তো। তা আমি জানি না, তুমি যাও, খুব রেগে আছে ওই লোক। রদেলার কথা না বাড়িয়ে লিফটে উঠে পড়লো। কিছু সময় পর উপস্থিত হলো স্যারের রুমের সামনে। দরজা নক করে প্রশ্ন করলো, স্যার আসবো? আসুন। রদেলা ভিতরে আসে। এখন আপাতত রুমে কেউ নেই, সবাই বকা খেয়ে চলে গিয়েছে হয়তো। এবার তার পালা। ইয়াসিন চেয়ারে হেলান দিয়ে ফোনে গেমস খেলতে লাগলো। রদেলা ওকে দেখে অবাক। এটা তো সেই ছেলে, তবে আজকে অনেক ভিন্ন লাগছে। দামি শার্ট, দামি ব্লেজার, অনেকটা গোছানো। রদেলা অবাক হয়ে প্রশ্ন করে, আপনি? ইয়াসিন চোখটা বাঁকিয়ে রদেলার দিকে তাকায়, আবার গেমসে মনোযোগ দেয়। যেটা দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বাল্ব শুটার গেমস খেলা। রদেলা ভাবে ওই দিনের কথা হয়তো ছেলেটার মনে নেই, তবে সেদিন কি গরিব একটা ভাব নিয়েছিল। মিস রোদেলা। জি স্যার। নতুন ফাইলটার কপি পাঠানোর দায়িত্বটা কার ছিল? স্যার আমার। পাঠিয়েছেন? জি স্যার, মেল করে পাঠিয়েছিলাম। ইয়াসিন চেয়ারে একটু সজা হয়ে বসে ফোনটা সাইডে রাখে। রদেলার দিকে তাকিয়ে পা থেকে মাথা অবধি একবার পরখ করে। বেশ পরিপাটি শালীন মেয়েটা। প্রথম দেখায় কেউ ধরতেই পারবে না বয়সে তো। নিজেকে খুব গুছিয়ে রেখেছে। ইয়াসিন তার সিভি চেক করে নিয়েছে কিছুটা, আর বাকি তথ্য পেয়েছে সব অফিসের পুরনো কিছু স্টাফদের কাছ থেকে। সবাই সব তথ্য নেওয়ার সময় রদেলার নাম শুনেই বাসের কথা মনে পড়ে। তখন থেকে মেয়েটাকে দেখার জন্য সে কিউরিয়াস। বড়লোক ফ্যামিলির মেয়ে, চাকরি না করলেও পারে, তবে কেন করে সেটা সে জানে। হয়তো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার নেশায়। এই নেশায় আজকাল অনেক মেয়েরা বিয়ের বয়স পার করে ফেলে, তবে রদেলাকে তেমন মনে হচ্ছে না। অনেক তথ্যই কম সময়ে তার ব্যাপারে জেনে নিয়েছে, আরও জানতে ইচ্ছে করছে। হঠাৎ এই মেয়েটার প্রতি আসলে ইন্টারেস্ট কেন আসলো সে নিজেও জানে না, তবে কিছু তো আছে মেয়েটার মাঝে। হয়তো চোখ দুটো, মেয়েটার চোখ খোলা টানা টানা বেশ মায়াবী। প্রথম দেখায় আটক করতে পারবে এমন। ইয়াসিনের ধ্যান ভাঙে রদেলার কথায়। স্যার, আমি কি চলে যাব? তবে যাওয়ার আগে একটা কফি বানিয়ে দিন। জি। কোনো সমস্যা? কফি মেশিন তো পাশে, গ্লাসে ঢেলে দিতে পারবেন না? না স্যার, পারবো, দিচ্ছি। রদেলা মনে মনে বেশ বিরক্ত হয়, তবে প্রকাশ করলো না। ইয়াসিন ওর অবস্থা দেখে হাসে। মেয়েটা একটু বেশি শান্ত, তবে ভিতরে ভিতরে এখনও যেন বাচ্চাময় একটা ভাব আছে।
কোনো কারণবশত সেটাকে বের হতেই দেয় না। মুখে কেমন মলিন একটা হাসি থাকে। রোদেলা কফি রেডি করে বের হয়ে যায়। ইয়াসিন কাউকে কল দিয়েই বলে, একটা মেয়ের ছবি দিচ্ছে, কালকের মধ্যে সব তথ্য বের করে রেডি করবে, কুইক। রাত প্রায় হয়ে এসেছে। নিজের রুমের জানলা খুলে বাইরে তাকিয়ে আছে অন্তরা। মা কয়েকবার খাবার খেতে ডাকে আর আসেনি। বিয়ের পর প্রথম নিজের বাড়িতে মেয়েরা স্বামীকে নিয়ে আসে, তবে অন্তরা ফারিয়ার সাথে একা এসে পড়েছে। সবাই অবশ্য পরিস্থিতি মেনে নিতে বাধ্য। আর মেয়েরা বেশি একটা ছুটি এমনিতেও পায় না, তবে তাই বলে বিয়ের পরের দিনই চলে যাবে সেটা অবশ্য কেউ ভাবেইনি। কি রে, কি ভাবছিস? একটা প্লেট হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল ফারিয়া। প্লেটে ডিমের ডোজা বানিয়ে দিয়েছে অন্তরের মা, সাথে সস। বিছনায় উঠে একটা ডোজা নিয়ে সস লাগিয়ে খেতে লাগলো ফারিয়া। অন্তরে এখনো বাহিরে তাকিয়ে আছে। কি রে নে, আমি খেতে খেতে সব সাবার করে ফেললে আবার কিছু বলিস না কিন্তু। খা তুই, খাবো না আমি। মহিলা দেবদাস হয়ে গেলি মনে হয়। শরৎচন্দ্র বেঁচে নেই থাকলে তোর মতো সেনাবাহিনীর বউদের নিয়ে একটা উপন্যাস লিখত, নাম দিত মহিলা দেবদাস। অন্তরা বিরক্ত হয়ে ফারিয়ার দিকে তাকায়। হাতে থাকা প্লেটের ডজার দিকে চোখ পড়তে পেটের ইঁদুরগুলো দৌড়াতে শুরু করে। আজকে দুপুর থেকে না খাওয়া, তবে আপনার কি খেয়েছে এই চিন্তায় আর কিছু মুখে দেয়নি। ফারিয়া ফোনে হঠাৎ একটা কল আসে, সেখানে লেখা হালা ফকিন্নি। ছায়েম জোর করে নাম্বার দিয়ে গিয়েছিল, তাই এটা দিয়ে সেই সব সেভ করে রেখেছে ফারিয়া। কলটা রিসিভ করে হাঁটতে হাঁটতে ছাদে চলে যায়। অন্ধকারে হালকা বাতাসে ভালোই লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দরকার? আজব তো, কল ধরে মানুষ ভালো আছে কিনা এই সব আগে জিজ্ঞেস করে। আপনার সাথে পিরিতির আলাপ পারতে আমি বরণডালা সাজিয়ে বসে থাকি না। বরণডালা তো বিয়েতে লাগে, বিয়ে করতে চান নাকি? ফারিয়া হাসে, ছাদের মাঝে বসে পড়ে। আমার এতটা খারাপ দিন আসেনি বেকার ছেলে বিয়ে করব, তাও এমন চিল মোড়ে থাকা লোক। বেকার ছন্ন ছাড়া ছেলেকে বিয়ে করে তোমার একটা লাভ কি জানো? সারা দিন রাত শুধু তোমাকেই সময় দেবে। অফিস নামক সতীনের জ্বালা সহ্য করতে হবে না। এত সময় লাগবে না আমার। নানান কথায় ফোন আলাপ চলতে থাকে দুজনের মাঝে। প্রথমে যতটা খারাপ মনে করেছিল ছেলেটা ততটাও খারাপ না। এইদিকে এখনো না খেয়ে বসে আছে অন্তরা। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে। নোটিফিকেশন দেখে বুঝতে অসুবিধা হয় না কে সে। মনটা একটু হলেও ভালো হয়। মেসেজটা পড়তে থাকে। দুপুরেও নাকি কিছু খেয়ে বের হওনি ও বাসা থেকে, এখন কিছু খেয়ে নিও, খেয়ে মেসেজ দাও। সমস্যা কি তোমার বলো তো? একে তো কান্না করা মুখ দেখে বের হয়েছি, কোনো কিছুতেই মন বসছে না। 2 মাস এভাবে কিভাবে থাকবো আমি? কষ্ট শুধু তোমার হয়, আমার হয় না? দরকারি কাজ ছিল দেখেই তো এসেছি। কাল বিকেলে কল দিব, যখন সময় পাবো কল দিব। ডেইলি কথা বলবে ফোনে, মনটা একটু হালকা লাগবে। আজ এসে অনেক কিছু সামলাতে হয়েছে, তাই কল দিতে পারিনি। দিলে তো 1 ঘন্টা চলে যাবে তোমার উহু উহু কান্না শুনতে শুনতে। প্লিজ খেয়াল নিও, রাখছি। ও আর একটা কথা, থাক বলবো না, সামনাসামনি না বললে ফিল আসবে না। খোদা হাফেজ। অন্তরা পরে আর হাসে। কি বলতে চেয়েছিল সেটাও একটু ভাবে, তো বেশি একটা ভাবার সময় পায় না। খিদেও পেটটা জ্বলছে। পাশে প্লেট হাতে নিয়ে খেতে থাকে। চোখের পলকে যেন সময়টা কেটে যাচ্ছে। আপনার গিয়েছে প্রায় 1 মাস। এখন শুধু ফোনে ফোনে কথা হয় অন্তরের সাথে। মাঝে মাঝে একটু খারাপ লাগলেও মানিয়ে নিচ্ছে মেয়েটা। এখন এই বাড়ির বউ সে। রান্নাঘর থেকে ঘরের সব কিছুতেই একটু একটু করে আধিপত্য বাড়ছে তার। বাড়ির সবার সাথে সম্পর্ক অনেকটাই ভালো অন্তরার। শুধু দিন শেষে রুমে ফিরে অনেকটা একাকিত্ব গ্রাস করে সারা মনটাকে। সব কিছু থেকেও কি যেন নেই নেই লাগে। ভাবি আসবো? দিয়ার কণ্ঠের দরজার দিকে তাকায় অন্তরা। মেয়েটা খুব চটপটে আর মিশুক স্বভাবের। আসো, বলার কি আছে? একা একা বোর হচ্ছিলাম, আর তোমাকে একটা জিনিস বলার ছিল। কি? কাল পুরো বাড়ি ফাঁকা হবে। মানে? আরে আমার এক খালার মেয়ের বিয়ে, সবাইকে ইনভাইট করেছে। রোদাপুও বলেছে সে যাবে না, অফিসে নাকি কাজের খুব চাপ, তার ওপর কদিন যাবত নাইট শিফট যেতে হচ্ছে তাকে। ও, সমস্যা কি? আমি আছি তো, রান্না বান্না করে রাখবো।
আর বাকি কাজ তো বুয়া করেই দিবে। আবার পড়ার চাপও একটু বেশি এখন আমার। কি তুমিও যাবে না? বললেই হলো বুঝি, মা খুব ভুগবে। একটু ম্যানেজ করে নিও বোন আমার, বোঝই তো এখন এসবের মাঝে যাওয়ার মন মানসিকতা আমার একটুও নেই। দিয়া মন খারাপ করে জবাব দেয়। আচ্ছা কি আর করার দেখি। দুজনে বসে বসে গল্প করতে থাকে। রোদেলা খুব ক্লান্ত নিয়ে বিকালবেলা বাসায় ফিরেছে। এমন সময় টিপ টিপ বৃষ্টি শুরু হলো। দৌড়ে গিয়ে একটা ছাউনির নিচে দাঁড়ালো। তার বৃষ্টিতে ভিজতে একদমই ভালো লাগে না। ওই ঘটনার পর একবার কিছুটা স্বাভাবিক হয়ে রোদেলা বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল। তার মা চিরিয়ে বলে ওঠে, আর কত নির্লজ্জের পরিচয় দিবি? এত কিছুর পরও ঢং কমেনি? এখন আশেপাশের বাড়ির ছেলেদের শরীর দেখানোর শখ উঠেছে। তারপর আজ এত বছর রোদেলা বৃষ্টিতে ভেসে না। কোনো মাই হয়তো দুনিয়াতে নিজের সন্তানকে এত ঘৃণা করে না যতটা রোদেলার মা তাকে করে। অথচ একটা সময় তার মা দুনিয়ার সবচাইতে বেশি তাকে ভালোবাসতো। পাড়া প্রতিবেশীদের গর্ব করে বলতো, ভাবি আমার মেয়ে কোনো ভুল করতেই পারে না, ও কোনো দিন এমন কিছু করবে না যাতে আমাদের মান সম্মান যায়, দেখে নিয়েন। তবে রোদেলাই অহংকার টিকতে দেয়নি। কলেজ জীবনের ছোট্ট একটা ভুল আজ সব শেষ করে দিয়েছে। বৃষ্টির সময় দোয়া করলে নাকি সেটা কবুল হয়। রোদেলা ছাউনির কিছুটা সাইডে এসে আকাশের দিকে তাকালো। আশেপাশে এখন কেউ নেই, সে পুরো একা। কেঁদে কেঁদে বলে উঠল, আল্লাহ, সবাই তো মুভ অন করে নিয়েছে, আমি কেন পারছি না? একটা পাপের জন্য আর কত শাস্তি দিবে আমায়? আমিও তো তোমার একজন সৃষ্টি, একটু কি দয়া হয় না আমার উপর? উপর থেকে কোনো সারা শব্দ আসে না। রোদেলা চুপ করে চোখ বন্ধ করে পাশে পিলারে হেলান দেয়, কাঁদতে থাকে অনায়াসে। এত যদি মনটা একটু হালকা হয়। অন্যদিকে আর্মি ক্যাম্পে এখন খুব তাড়া, হাতে বেশি সময় নেই। আর 1 বা 1.5 মাস পর খুব বড় একটা মিশনে যাবে সবাই। এই জন্য সব কিছু নিয়েই প্রস্তুতি চলছে। মেজর আপনার কাছে খবর এসেছে তার সিনিয়র তাকে ডাকছে। সেখানে উপস্থিত হয় আপনার। মেজর আফসান সাদিক, ইয়েস স্যার। আপনি আপনার টিম নিয়ে রেডি? জি স্যার। শেষবারের মতো আপনার টিমকে আজ কিছু বলার থাকলে বলতে পারেন। তারপর মোটিভেট করার সময় নাও পেতে পারেন। মাত্র 1.5 মাস সময় পাবে সর্বোচ্চ। জানি স্যার। এখন টিমের কাছে যেতে পারেন। অফকোর্স স্যার। আপনার তার সিনিয়রকে কর্নিশ করে পিছপা হয়ে তার ক্যাম্প থেকে বেরিয়ে গেল। কিছুটা দূরে তার টিমের সব আর্মি অফিসাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবাই যত শক্ত আর স্ট্রেটভাবে দাঁড়া, চোখে মুখে হালকা ভয়ের ছাপ দেখা যাচ্ছে। আপনার বুঝলো এখন শেষবারের মতো মিশনে যাওয়ার আগে পুরো টিমের মনোবল কিছুটা বাড়াতে হবে। আপনারা সবাই প্রস্তুত? ইয়েস স্যার। আমি জানি আপনারা হয়তো কিছুটা ভয়ে আছেন। প্রথমে পুলিশরাও এতে ইনভলভ ছিল, তবে তারা সফল হয়নি। আজ অবধি প্রায় 3টা আর্মি টিম এই মিশনে আগেও গিয়েছে, তবে দুর্ভাগ্যবশত তারাও ফিরে আসতে পারেনি। আপনারা ভয় পাবেন না, আমি কথা দিচ্ছি আমার পুরো টিমের একজন অফিসারের গায়েও আমি একটা গুলি লাগতে দিব না। বর্ডার পার হয়ে আসা এই অপরাধীদের আমরা নিশ্চয় নিজেদের আয়ত্তে আনব। আমাদের প্রথম অভিযান হবে প্রায় 1 থেকে 1.5 মাস পর। আমরা সফল হলে প্রায় 6 মাস পর আর একটা মিশনে যেতে হবে, অন্য জায়গায়। 2টো স্ট্যান্ডার্ডই হেড একজন। এই মিশনটা সফল হলে তাকে আমরা অবশ্যই খুঁজে বের করতে পারবো আর শাস্তি দিব, সে যেই হোক। অবশ্যই স্যার। মনে রাখবেন আমরা কারা। দেশের গর্বিত সৈনিক। একদম ঠিক। একটা দেশে টিকেই থাকে সেনাবাহিনীদের ভরসায়। আমরা যে কোনো প্রয়োজনে দেশের খাতিরে সর্বদা প্রস্তুত থাকব। নিজেদের প্রাণের চেয়েও দেশটা আমাদের কাছে অধিক প্রিয়। গট ইট? ইয়েস স্যার। আমার আপনাদের প্রতি বিশ্বাস আছে। আমরা পারব, আমাদের পারতেই হবে। আপনারা প্রস্তুত তো বীর সৈনিক? জি স্যার। সবাই একসাথেই বলে উঠল। আপনারা সেই স্থান ত্যাগ করে বন্ধু মেজর রোহানের কাছে যায়। কিছুটা আড়ালে নিয়ে গিয়ে বলে, রোহান, আমাকে একটা হেল্প করতে পারবি? কি হয়েছে আপনার? কাল একটা কাজ করতে হবে। আজ পুরো বাড়ি খালি, সবাই বিয়ের অনুষ্ঠানে গিয়েছে, শুধু রোদেলা আর অন্তরা যায়নি।
রাতে খুব বাজেভাবে স্বপ্ন দেখেছিল অন্তরা। তার মা বলতো অন্তরের নাকি একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে। আসন্ন বিপদ সম্পর্কে নাকি ওর স্বপ্নে একটু হলেও আন্দাজ পেয়ে যায়। অন্তরা অবশ্য নিজেও কিছুটা বিশ্বাস করে। একবার ছোটবেলার রাতে স্বপ্ন দেখেছিল তার শরীরের উপর দিয়ে কিছু আঘাত করা হচ্ছে। এর পরের দিন তার একটা অ্যাক্সিডেন্ট হয়। আবার একবার স্বপ্নে দেখে সে ডিম ভাজতে গিয়ে পুড়ে গিয়েছে। পরের দিন দেখা গেল হঠাৎ তাদের দেশের বাসাটা আগুন লেগে যায়। এমন অহরহ ঘটনার সাক্ষী সে আছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সন্ধ্যা গড়িয়ে এখন প্রায় রাত। পুরো বাড়িতে অন্তরা একা। সকালে সবাই যাওয়ার সময় বারবার জোর করেছিল ওকে, তবে ও যায়নি। এদিকে রোদেলাও সন্ধ্যা হতে বেরিয়ে গিয়েছে। আজকে নাকি নাইট শিফট। দারোয়ান কাকিকে বলে গিয়েছে অপরিচিত কেউ আসলে যেন গেট না খুলে দেয়। রোদেলা যথার সময়ে অফিসে পৌঁছে যায়। সাধারণ রাতের শিফটে পুরো অফিসে তেমন হাতে গোনা কয়েকজন ছাড়া কোনো লোকই থাকে না। সব ইম্পর্টেন্ট ফাইল রিচেক দেওয়ার দায়িত্ব পড়েছে রোদেলার উপর। না চাইতেও যখন তখন কাজ করতে হয় তাকে। তবে রাতে একা কাজ করতেও খুব ভয় পায়। ওর ফোবিয়া আছে, অন্ধকার খুব ভয় পায়। তবে থার্ড ফ্লোরে নিজের ডেস্কে এসে কিছুটা অবাক হয় সে। একটা ফাইলও নেই। ফাইল কোথায়? এক পিয়ন কাকা নাস্তা নিয়ে স্যারের রুমে যাচ্ছিল। রোদেলাকে দেখে বলে, ম্যাডাম, স্যার কইছিল আপনারে দেখলে হ্যার রুমে যাইতে কইতে। ওইখানে নাকি বসে কাজ করবেন। কিছুটা বিরক্ত হয় রোদেলা, তবে প্রকাশ করে না। এই লোকটা গত 1 মাস জ্বালাতন করছে অনেক। প্রায় কারণে অকারণে রুমে ডাকবে। টুকিটাকি কাজ যা তার পিয়ের করার কথা সেসবের জন্য ডাকবে রোদেলাকে। অফিসে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে কিছুটা। অনেকে বলছে এদের দুজনের মাঝেই কিছু একটা চলছে। কথাটা অবশ্যই ইয়াসিনের পিয়ে ছড়িয়েছে। হট হট টাইট টাইট ফিট ওয়েস্টার্ন ড্রেস পরো সুদর্শন বড়লোক ছেলেকে পটাতে না পারার ব্যর্থতা যন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার জন্য হয়তো রোদেলা ইয়াসিনের রুমে যায়। এই রুমে যেতে তার অনুমতি লাগে না। ইয়াসিন বলেছে তার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ইয়াসিন রোদেলাকে দেখে একটা মিষ্টি হাসি তাকায়। যে দিন থেকে রোদেলার অতীতের বিষাক্ত ঘটনা জেনেছে সেদিন থেকে 8-10 সাধারণ ছেলেদের মতো ঘৃণা আসার জায়গায় যেন সহানুভূতি আরও কিছুটা প্রেম জেগেছে মনে। গত ক্ষত মেয়েটার ভিতরে, সেই জন্য ও খুব কম হাসে। হাসলেও মলিন যেন চাপা আর্তনাদ ভিতরে রয়ে যায়। ইয়াসিন ভাবে শুধু সত্যিকারে ভালোবাসলে পারবে মেয়েটাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে। স্যার, হুম। আমাকে ডেকেছেন? ও হ্যাঁ, কাজের কথাই বলা হলো না। আপনি ওইখানে বসে কাজ করুন আজকে। কেন? এটা তো আমার ডেস্ক না। জানি আমি, আপনার পুরো ফ্লোরে আপনি একা। ইভেন এই ফ্লোরে আমি একা। ভাবলাম কিছুটা সঙ্গ পাওয়া যাবে। তাছাড়া আপনি নাকি অন্ধকারে ভয় পান, তাই এখানে বসে কাজটা করুন। রোদেলা তার তর্ক করে না। এই 1 মাস সে বুঝে গিয়েছে খামোকা তর্ক করে লাভও হয় না এর সাথে। রোদেলা এই ডেস্কে গিয়ে বসে, সাইড ব্যাগটার পাশে তাকায়। ইয়াসিনের চেয়ারে বসে এখানটা খুব ভালো করে দেখা যায়। মাঝখানে শুধু একটা কাজ, তবে এক পাশ থেকে ও পাশ না দেখা গেলেও ওই পাশ থেকে সব পরিষ্কার দেখা যায়। রোদেলা নিজের কাজ করতে থাকে। ইয়াসিনও ল্যাপটপে কাজ শুরু করে দেয়। শুধু একটু পর পর রোদেলার দিকে তাকিয়ে দেখে। শি ইজ বিউটিফুল। নিজের ফোনে একটা গান ছেড়ে তালে তালে কাজ করতে থাকে ইয়াসিন। তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতের মিশকালো, কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমায় লাগে ভালো। অন্তরা একা একা খুব বোর হচ্ছে। কেন জানি আজ পড়তে বসতেও ইচ্ছে করছে না। আর সারাদিন একবারও আফরানের সাথে কথা হয়নি। ব্যস্ত হয়তো খুব। অন্তরা টিভি অন করে কভি হাম কভি তুম পাকিস্তানি নাটকটা দেখতে থাকে। কত কিউট কাপলটা, হানিয়া আমির और ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্ট্রেস। হঠাৎ মনে হলো দরজার কিছুটা আওয়াজ। প্রথমে মনে হলো ফুল ভেবে ফিরে তাকায় না, তবে একটু পর আবার একটা আওয়াজ আসে। অন্তরা পেছনে শান্তভাবে তাকিয়ে এক ঝটকায় লাফিয়ে উঠে যায়। কে আপনারা বাসে ঢুকলেন কিভাবে? 3-4 জনে ছেলে মুখোশ পরে দাঁড়িয়ে আছে। দেখে মোটেও সবিতার মনে হচ্ছে না। অতটা ভয় পেলেও সেটা প্রকাশ না করে চিলিয়ে বলে ওঠে, বললাম না কারা আপনারা?
অনুমতি ছাড়া কারোর বাড়িতে ঢোকাটা ক্রাইম, জানেন না? অন্তরার কথা তোয়াক্কা না করে একজন খুবই দ্রুত অন্তরার কাছে এসে পড়ে একটা হাত ধরে খুব জোরে টানতে থাকে। অন্তরা বারবার ছাড়ানোর চেষ্টা করে, তবে পুরুষ মানুষের গায়ের জোরের সামনে সে ব্যর্থ। সে অজ্ঞাত ব্যক্তির রাগান্বিত হয়ে নাটক না করে পা চালা রেদওয়ান, স্যার তোরে নিতে কইছে। রেদওয়ান? কে রেদওয়ান? আমি কাউকে চিনি না, যাব না আমি, প্লিজ ছাড়েন আমাকে। অন্তরাকে খুব জোর করতে থাকে লোকটা, তবে সে কিছুতেই যাবে না। এক পর্যায়ে রাগের বসে লোকটা অন্তরাকে একটা থাপ্পড় মেরে বসে, ছিটকে গিয়ে নিচে পড়ে সোফার একটা বাড়ি খায় মেয়েটা। ডান চোখের ভুরু ফেটে রক্ত বের হতে থাকে, মাথা নিচু করে আল্লাহকে স্মরণ করতে থাকে। এমন সময় বিদ্যুৎ চলে যায়, পুরো বাড়ি অন্ধকার। হঠাৎ কিছু ভাঙার আওয়াজ আসে, আর একসাথে কয়েকজন আর্তনাদ। অন্তরা হয়ে উপরে তাকায় না। ওরা সবাই কাউকে বারবার অনুরোধ করছে ছেড়ে দিতে। স্যার প্লিজ ছেড়ে দিন, আর কোনো দিন এমন করব না, আমাদের রেদওয়ান পাঠিয়েছে। জানোয়ারের বাচ্চা, তোদের সাহস কি করে হয় আমার বউয়ের গায়ে হাত দেওয়ার? এই মেজর আফনানের স্ত্রীর হাত ধরছিস তুই? তোর এই হাত আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আপনার একটু থামলো, কাউকে কল করে বলো বাসায় এসে এখনই সব কটাকে ধরে নিয়ে যা, হাত কেটে দিবি একদম। সবাই ভয়ে বারবার মাপ চাইছে, তবে আপনার তোয়াক্কা না করে অন্তরের কাছে আসে। মেয়েটা এখনো মাথা নিচু করে সজরে কেঁদে যাচ্ছে। ভয় নেই, আমি আছি না। আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। তাকাও এদিকে। অন্তরা কাঁপা কাঁপা চোখে উপরে তাকায়। আপনার সত্যি এসেছে ও? অন্তরা ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আপনার ওকে কিছুটা শান্ত করে করে তুলে নেয়। এদিকে আপনার লোকেরাও বাড়ি এসে পড়েছে। রিদওয়ানের দলের লোকেদের টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আপনার অন্তরাকে নিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে আসে, বিছনায় শুয়ে পাশে হেলান দেয়। অন্তরা কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, আপনি চলে যাবেন? আপনার কোনো উত্তর দেয় না। অন্তরাকে শুয়ে উঠতে যেতে নিলে অন্তরা ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, না, যাবেন না আপনি, প্লিজ। আগে ছাড়ো তুমি। না, ছাড়বো না। আমি জানি আমি ছাড়লে চলে যাবেন। আজকে একটা রাত আমার সাথে থাকা যায় না? অন্তরা প্লিজ, বাচ্চামো করো না। বিপদ এসেছিল, তাই আমিও এসেছিলাম তোমায় প্রোটেক্ট করতে। এখন বিপদ আর আসবে না। আমি এরপর থেকে সুরক্ষা আরও বাড়িয়ে দিব। এখন যেতে দাও প্লিজ। না, দিব না। বারবার বাচ্চামো করায় শেষে বিরক্ত হয়ে আপনার একটা ধমক দিয়ে বসে। সাথে সাথে অন্তরা ওকে ছেড়ে দিয়ে একদম চুপ হয়ে বসে। আপনার উঠে দরজার কাছে গিয়ে একবার পিছনে ফিরে তাকায়। আর 1.5 মাস ওয়েট করো। মিশনটা কমপ্লিট হলে লম্বা একটা ছুটি পাবো আমি। পুরোটা সময় তোমাকে দিব, প্রমিস। কিন্তু এখন অন্তত আমার কাজটা করতে দাও। অন্তরা চুপ করে বসে থাকে। আপনারে কি হলো কে জানে। যেতে নিয়ে আবার অন্তরের কাছে ফিরে এসে 2 হাত দিয়ে মুখটা ওর দিকে ঘোরায়। ঠিক 2 ভুরুর মাঝ থেকে 1 আঙ্গুল উপরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। সাথে সাথেই দ্রুত স্থান ত্যাগ করে। অন্তরা শুধু একদৃষ্টিতে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অন্তরার ঘুমটা আজ ফজরের আগে ভেঙে গিয়েছে। কেন জানি এখন আর বাড়িতে একা থাকতে ভয় করছে না। মনে হয় আপনার সবসময় ওর পাশাপাশি আছে। আচ্ছা, কাল যদি ওর ঠিক টাইমে না আসতো তাহলে কি হতো? ভাবতেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। আপনার সবসময় ওর প্রয়োজনে হাজির হয়। এর আগে একবার কলেজ থেকে একটা ট্রিপে গিয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছিল অন্তরা। পাশেই ছিল সেনা ক্যাম্প। কোনো এক কাজে আপনার সেখানে দিয়ে যাচ্ছিল। কলেজ ড্রেস পরা এক পিচ্চিকে দেখেই বলল, এই মেয়ে এখানে কি করছো? প্রথমে কিছুটা ভয় পেয়েছে অন্তরা, পরে শরীরে সেনাদের ওই বেজ দেখে কিছুটা আশ্বস্ত হয়। কি হলো বলো? এটা তো ডেঞ্জারাস এরিয়া, বাইরে কারো প্রবেশ নিষেধ। না, মানে আমি পথ হারিয়ে ফেলেছি, কিভাবে ফেরত যাব বুঝতেই পারছি না। বলে অন্তরা কান্না করে দেয়। প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। অনেকটা ভয় পেয়েছে বেচারি। আর এই লোক ভালো নাকি খারাপ তাও সে জানে না। আচ্ছা চলো, আমি তোমাকে দিয়ে আসি। আপনি আবার আমার রক্ত খাবেন না তো? কি? না, মানে খারাপ ভাববেন না। কোরিয়ান থ্রিলার মুভিতে দেখতাম
সিরিয়াল কিরাল দেখতে খুব হ্যান্ডসাম হয়, পরে এমন জঙ্গলে কাউকে পেলে নিয়ে মেরে খেয়েও ফেলে। আপনার ভেবাচেকা খেয়ে যায়। সুন্দর দেখে সুনাম করলো নাকি বদনাম ঠিক আন্দাজ করতে পারছে না, তবে সে অন্তরাকে ঠিকই তাদের পিকনিক স্টপে পৌঁছে দেয়। ঘরে বসে এসব পুরনো কথা ভাবছিল অন্তরা। ওই দিন থেকে আপনাকে বেশ মনে রেখেছে মেয়েটা। ঘরের ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে বসে একটু সাজতে ইচ্ছা করছে একা একা। মেয়ে মানুষের এই এক অভ্যাস, যখন বাসায় কেউ থাকে না একা একা থাকবে, নিজেকে দেখবে, আবার একা একাই মেকআপ মুছে ফেলবে। অন্তরে সাজতে গিয়ে কিছু একটা পাচ্ছিল না, খুঁজতে খুঁজতে একটা ড্রয়ার টান দেয়। একটা লাল ডায়েরি, উপরে বড় বড় অক্ষরে আপনার নাম লেখা, বেশ পুরনো, কয়েক বছর আগের হবে। কিউরিসিটির বসে সে ডায়েরিটা খুলে বসে এক এক পেজ উল্টিয়ে পড়তে থাকে। আপনার কলেজ থাকতে একটা ডায়েরি লিখতো, তবে মাঝ অবধি লিখে আর কেন জানি লেখেনি। কোথাও ভালো স্মৃতি, কোথাও খারাপ, এইসব কিছু। তবে একটা তারিখ দেখে ওর চোখ আটকে যায়, সেটা প্রায় 12 বছর আগের। অন্তরা পড়তে শুরু করে, তবে এখানে এমন কিছু লেখা ছিল যা পড়ে অন্তরা একদম বাকশূন্য হয়ে পড়ে। হঠাৎ হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। এসব কি সত্য? এমন হয়েছিল? নিজেকে প্রশ্ন করে অন্তরা। তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি বের হতে থাকে, যেন চোখের সামনে ভাসছে সবটা 12 বছর আগে। আজ কলেজে অনেক বড় অনুষ্ঠান। কলেজের একজন ছাত্রকে সেনা ক্যাম্প থেকে বহিষ্কৃত করা হবে। ছেলেটির নাম হলো আফনান সাদিক। এক পুচকে ছেলে এমন কিছু করেছে যার জন্য পুরো সেনা ক্যাম্প তার কাছে কৃতজ্ঞ। দেশের একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান মিস্টার ইয়াহিদ খান যে এত বড় পাচারকারী ছিলেন, তাও আবার ফাঁসাতে চেয়েছিলেন সেনাবাহিনীকে, তা সবার কল্পনার বাহিরে ছিল। কিছুদিন আগে কলেজ থেকে বান্দরবন পিকনিক গিয়েছিল। খেলার ছলে ঘোরাঘুরি করতে করতে এক জায়গায় গিয়ে থামে আফরান ও তার বন্ধুরা। কিছু লোক মুখে কাপড় নিয়ে ঢেকে রেখেছিল। একটা গাড়িতে ট্রাক ভর্তি করে কি যেন ভরছে আর নিজেদের মাঝে কথা বলছে। আপনার বন্ধু এসব আড়াল থেকে দেখে ফিসফিসিয়ে বলে, আপনার চল পালাই, আমাদের দেখলে বিপদে পড়বো। আরে থাম তো সিরাত, কিছু একটা তো এখানে হচ্ছে। ছবিদের বলে মনে হচ্ছে না। ওয়েট, সব ভিডিও করব আমি। সিরাত ভয়ে চলে যায় ঠিকই, তবে আফরান আসে না। এক এক করে সব ভিডিও করে, সাথে ওদের মধ্যে যা কথা হয় তা উঠে যায়। কে এসবের পিছনে, কে কাকে ফাঁসাতে চায় সব। তারপর লুকিয়ে ফের এসে সব প্রমাণ নিজের বাবা আরিফুল ইসলামকে দেয়। সেনাবাহিনীর সব অফিসাররা বেশ গর্বিত হয় ওর উপর, তবে এর ফল যে কত ভয়ানক হতে পারে তা ওদের পুরো পরিবার বুঝতে পারেনি। সারা রাত কাজ করে রোদেলা বেশ ক্লান্ত। পুরো রাত কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করছে। ইয়াসিনও ইচ্ছা করে রাতে বাড়ি ফেরেনি। মেয়েটাকে একা রেখে যাবে না ও। চলুন মিস রোদেলা। রোদেলা পাশে তাকায়, হাতে ব্লেজারটা নিয়ে দাঁড়িয়ে আছে ইয়াসিন। রোদেলা জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকালো। ইয়াসিন ইশারা দিয়ে বোঝায় আজ এই অবধি। রোদেলা উঠে ক্লান্ত শরীরে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ইয়াসিনও পাশে পাশে হাঁটছে। আজ খুব টায়ার্ড মনে হয়। জি। আমি পৌঁছে দেই? নো থ্যাঙ্কস, আমি যেতে পারবো। ইয়াসিন আর কথা বাড়ে না, লিফটে উঠে পড়ে দুজনে। রোদেলা চুপ করে নিচে তাকিয়ে আছে। মেয়েটা এত লজ্জা পায় কেন, যেন তাকালেই কিছু হয়ে যাবে। ইয়াসিন হাসে, বাকিদের সরাতে পারছে না আর এই একবার তাকায়ও না, হয়তো পুরোনো ড্রামার জন্য। নিচে এসে ইয়াসিন তাড়াতাড়ি রোদেলার আগে গাড়ি থেকে বের হয়। দৌড়ে গিয়ে বিল্ডিংয়ের পাশের দোকান থেকে দুটো এনার্জি ড্রিঙ্ক নিয়ে আসে। নিন। কি এটা? এনার্জি ড্রিঙ্ক, ভালো লাগবে। নো থ্যাঙ্কস। আপনি কি এই ওয়ার্ড ছাড়া আর ইংরেজি পারেন না? নিতে বলছি, নিন তো। রোদেলা বারবার মানা করা সত্ত্বেও নিতে বাধ্য হয়, তবে এই সময়ে এটির খুব দরকার ছিল আসলেই। রোদেলা ঠোঁট ছুঁয়ে ক্যান্টার একটু একটু করে চুমুক দেয়। গ্যারেজে নিজের গাড়িতে গিয়ে বসে। ইয়াসিন অপেক্ষা করছে কখন রোদেলা গাড়ি থেকে নামবে। সে আগেই টায়ার পাঞ্চার করে রেখেছে। কথায় যেন শুনেছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যদিও সে নিচে এটা মানে না, তবু একটু আকাম তো করাই যায়। রোদেলা গাড়ি থেকে নেমে যায়। ইয়াসিন হেসেই বলে, এখন এই সময় গাড়িও পাবে না, যাই একটু হিরো সেজে আসি।
তবে ওর পুরো প্ল্যানে জল ঢেলে দিয়ে গাড়ির পিছনে গিয়ে দুটো টায়ার আর হাবি জাবি যন্ত্রপাতি নিয়ে আসে রোদেলা। কোমরে ওড়না বেঁধে একটা টায়ার পাল্টিয়ে সব ঠিক করে ফেলে। ইয়াসিন দূর থেকে দাঁড়িয়ে সব দেখে ফেলে। দূর বাল, কপালটাই আমার খারাপ, ভুলেই গেছিলাম মেয়েটা সব কিছুতে ব্যাকআপ রাখে। মনমরা হয়ে ইয়াসিনও নিজের গাড়িতে গিয়ে বসত। এইদিকে গায়ে কাঁথা টেনে গভীর হয়ে মগ্ন রোদেলা। সারা রাত জেগে থেকে বাসায় এসে দুটো ব্রেডের জ্যাম লাগিয়ে খেয়ে নেই রোদেলা। অন্তরা জুস আর কিছু ছাড়া তো রেডি করে রেখেছিল। তাড়াতাড়ি খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। সাথে সাথে তলিয়ে যায় গভীর ঘুমের দুনিয়ায়। অন্তরা নিজেও হালকা পাতলা ব্রেকফাস্ট করে নেয়। নিজের রুমে যাওয়ার সময় কি মনে করে রোদেলার রুমে যায়। মেয়েটা ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় ঠিক ছোট্ট বাচ্চার মতো লাগছে। এই মেয়ের বয়স 30+ অসম্ভব মনে হচ্ছে অন্তরের কাছে। আচ্ছা, ওই অমানুষগুলো কি একটু মায়া হয়নি মেয়েটার প্রতি? তখন তো সে আরও ছোট ছিল। অন্তরা রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল। বারান্দায় বসে ধোয়া ওটা 1 কাপ দুধ চা খেতে খেতে সেই ভয়াবহ রাতের কথা ভাবতে লাগলো। বিকেল থেকে রোদেলাকে পাওয়া যাচ্ছে না। আরিফুল নিজের সেনা ক্যাম্পে ব্যাক করেছে। রোদেলাকে কিভাবে কি করে খুঁজে বের করবে বুঝতে পারছে না আপনারের মা। চিন্তা করো না মা, আমি ঠিকই রোদ আপুকে খুঁজে নিয়ে আসবো। আপনার কথা শুনে আরো জোরে জোরে কেঁদে উঠে তার মা। খুব আদরের মেয়ে তার। দুপুরের দিকে বলল কোনো বান্ধবীর বাসায় যাবে নাকি। ওই যে ফোন সুইচ অফ হলো, আর কোনো খোঁজ খবরই নেই মেয়ে। আপনার কি করবে বুঝতে পারছে না। একদিক ওদিক সব বন্ধুদের ফোন করে খোঁজ নিতে বলছে। আর কত এভাবে বসে থাকবে ঘাপটি মেরে? না, আর সম্ভব না। আপনার বাড়ি থেকে বের হয়, তার এক ফ্রেন্ডের কাছে চলে যায়। হাসিফ, কি হয়েছে আপনার? রোদ আপুর খোঁজ পেলি? না রে, তবে তুই চাইলে সম্ভব। হাসিব খুব ভালো ফোন এক্সপার্ট। অনেক আগে একবার রোদেলার কোথায় আপনার সাথে রোদেলার ফোনে কানেক্ট করে দিয়েছিল, যেন আপনার বাসায় দেরি করে ফিরলেও কোথায় কি করেছে তা খোঁজ রাখতে পারে। সে ওয়েতে হাসিব আপনার রোদেলার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু তথ্য দিল। আপনারা দেরি না করে দৌড়ে সেখানে পৌঁছে যায়। ঠিকানাটা ওদের কলেজের ঠিক পেছনে, বাগানের খুবই নীরব জায়গা। তবে পৌঁছে যায় দেখে আপনার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। রোদ আপি, কাপা কাপা গলায় বলে ওঠে আপনার। রিদওয়ান আর ওর সাঙ্গাপাঙ্গরা আপনাদের দেখে হেসে ওঠে। আপনার কারণে তার বাবা আজ জেলে। প্রতিশোধ দিতে একদিন যাবৎ মিথ্যা প্রেমের অভিনয় করেছে রোদেলার সাথে, তাই তো এক ডাকাতেই এমন আসতে রাজি হয়েছে। বেচারি নিজের ইজ্জত তো হারালোই, খামোকার নিজের হিরোগিরি দেখানো ভাইকেও মার খেতে হলো। আপনার রোদেলার দিকে তাকে চোখ বন্ধ করে ফেললো। এর চাইতে নিজের মৃত্যু যন্ত্রণা ওর কাছে ঢের আরামের হতো। নিজের চোখের সামনে বোনকে ধর্ষণ হতে দেখার অনুভূতি একটা ভাইয়ের কাছে কতটা কষ্টকর তা এখন কাটায় কাটা অনুভব করছে আপনার। তবে নিজের দিন দুনিয়ার জ্ঞান ফিরে পাওয়ার আগে হঠাৎ মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলো আপনার। রিদওয়ানের কথায় ওর দলের লোকেরা খুব মারছে আপনাকে। তবে এসব আঘাত যেন একটুও লাগছে না আপনার গায়ে। সে শুধু আধমরা হয়ে পড়ে থাকা নিজের বোনের দিকে তাকিয়ে আছে। নিজেদের কাজ শেষ করে রিদওয়ানরা চলে যায়। আপনার অনেক কষ্টে রিদওয়ানের কাছে আসে, পাশে পড়ে থাকা ওনাটা দিয়ে শরীরটা পেঁচিয়ে দেয়, হাতের উপর মাথাটা রেখে ধীরে ধীরে ডাকতে থাকে। রোদ আপু, তাকা আমার দিকে। এই যে তোর ভাই এসেছে। সব ঠিক হয়ে যাবে বোন আমার। ওদের সবাইকে আমি শাস্তি দিব। তুই দেখিস, কিচ্ছু হবে না তোর। আর কিছু বলতে না পারে আপনার কেঁদে উঠে হ হ করে। সেদিন রোদেলার শরীরটা বেঁচে গিয়েছিল, তবে মরার মতোই। তারপর থেকে হাসি খুশি মেয়েটা একদম নিশ্চুপ, অনুভূতি শূন্য হয়ে ওঠে। আপনার মা এতটা বছর যাবৎ মেয়ের সাথে রাগ করে আছেন, কথা বলেন না। এইসবে যদি সে নিজের মেয়েকেই দায়ী করে, কেন ও কয়দিনের পরিচয় একটা ছেলেকে ভালোবেসে নিজের পরিবার ছেড়ে যেতে গেল? আজকালকার মেয়েরা এত সহজে ছেলেদের বিশ্বাস করে ফেলে, যার ভুলের মাসুল তাদের পুরো জীবনভর দিতে হয়। তবে কয়েক বছর অবধি সাইকিয়াট্রিস্ট দেখিয়ে চিকিৎসা নিতে হয়েছে মেয়েটার। পড়াশোনাটাও এই জন্য ছেড়ে দিতে হয়েছে। পুরো একঘরো হয়ে উঠেছে মেয়েটা। আর ওই জানোয়াররা, তারা ঠিকই বিদেশে গিয়ে দিব্যি বিন্দাস লাইফ কাটাচ্ছে। আরিফুল ইসলামের মনে হয়েছে তার মতো কাপুরের বাবা এই দুনিয়াতে আর একজনও নেই।
নিজে একজন সেনা অফিসার হয়েও মেয়ের সাথে হওয়ায় অন্যায়ের শাস্তি সে দিতে পারেনি। কম কথায় শুনতে হয়নি সবার মেয়েটাকে। ওর তো কোনো দোষ নেই, ও তো শুধু কাউকে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, আর কি। এইসব ছেলেরা মেয়েদের বাজে বাজে চোখে দেখে তাদের ইভটিজিং করে কিংবা ধর্ষণের মতো জঘন্য কিছু করে। ওরা জানেও না যে এর প্রভাব একটা মেয়ে ও তার পরিবারকে কতটা জঘন্যভাবে পড়তে হয়। ওরা এইসবের আগে একবারও জন্য নিজের মা, বোন বা সন্তানের কথা ভাবে না। হয়তো ভাবে, হয়তো নিজেদের পরিবারের সদস্যকেও ওরা এই চোখেও দেখে। সেদিন থেকে আপনার শুধু নিজের কেরিয়ারেই ফোকাস করেছে। যেভাবেই হোক ওই পাপীদের ধরে বোনের সাথে হওয়া অন্যায়ের বদলা নিতেই হবে। দুপুরে উঠে ফ্রেশ হয়ে নেই রোদেলা। একটা নীল রঙের গোল জামা পরে নেই, এক পাশে আয়নার কাজ করা ওড়না ঝোলানো। আজ দুপুর থেকে সন্ধ্যা অবধি শিফট। ভালোই হলো, রাতে আর বাড়ির বাইরে যেতে হবে না। এইদিকে ইয়াসিন অধীর আগ্রহ অপেক্ষা করছে কখন রোদেলা অফিসে আসবে। কিছুক্ষণ পর রোদেলা আসলো। ইয়াসিন ওর সিট চেঞ্জ করে গত রাত যেখানে বসে কাজ করেছিল সেটাকেই পার্মানেন্ট করে দিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। ইচ্ছা করে এই ডেস্কের কম্পিউটার নষ্ট করে রেখেছে ইয়াসিন কাছের এক পাশ থেকে সবাই দেখতে পাচ্ছে। ইয়েস, এই তো রোদেলা বসেছে। এখন কম্পিউটার অন করে দেখবে কাজ করছে না, সবাইকে ডাকবে, কেউ ঠিক করতে পারবে না। এইসব ভেবে ইয়াসিন খুব খুশি হয়। আব আয়েগা মজা, আমাকে ডাকবে, আমি কম্পিউটার ঠিক করে দিব। রোদেলার চোখে আমি হিরো হব। আমার প্রতি ও কিছুটা থ্যাঙ্কফুল হবে। আমি ওর নাম্বার চাইবো, যেন কোনো সমস্যায় আমাকে ডাকে। একটু তো কথা হবে, তারপর ভালো লাগা হবে, ভালো লাগা থেকে ভালোবাসা হবে, পরে প্রেম হবে, কয়েকদিন পর বিয়ে করব, বিয়ের পর দুটো বাচ্চা হবে, ছেলের নাম দিব। আর কিছু ভাবতে পারি না ইয়াসিন। বেচারার সব পরিকল্পনা ভেস্তে যায় যখন মনে পড়ে আজ বৃহস্পতিবার। আজ রোদেলার ইউনিটেড করাতে কম্পিউটারে কোনো কাজ নেই, শুধু হাতে করে কয়েকটা ডকুমেন্ট গুছিয়ে জমা দিলেই শেষ। খুবই হতাশ হয় ইয়াসিন। এমন সময় তার পিএ এসে ইয়াসিনকে চিন্তিত দেখে প্রশ্ন করে, এনি প্রবলেম স্যার? কি আর বলবো বলো, বাচ্চাটার নাম আর রাখতে পারলাম না। মানে আপনি তো আনম্যারিড। তুমি বুঝবে না। আচ্ছা, একটা কাজ করো, কি? মিস রোদেলাকে গিয়ে বলো আমি রাখছি। কথাটা শুনে পিয়ের মনটা খারাপ হয়ে যায়। ইদানিং অফিসে খুব কথা হচ্ছে নতুন সিও কারণে অকারণে রোদেলাকে নিজের রুমে ডাকে। মেবি সামথিং ইজ হ্যাপেনিং বিটুইন দেম। আমাকে ডেকেছেন স্যার? রোদেলার কথায় ওর দিকে ফিরে তাকাই ইয়াসিন। বেচারার মুখটা পুরো রাতের আধায় নেমে এসেছে। কত সুন্দর প্ল্যান করেছিল, সব শেষ। রোদেলা এখন আর বিরক্ত হয় না, এতদিনও অভ্যাস হয়ে গেছে। এই ছেলে প্রথমে ডাকবে, তারপর ভাবনায় ডুবে যাবে। স্যার, ভাবা হলে বলবেন। রোদেলার কথা ইয়াসিন একটু নড়ে বসে। মেয়েটা কি ওকে পাগল ভাবছে? ভাবলে ভাবুক, পৃথিবীর সকল প্রেমিক পুরুষরাই পাগল। সুস্থ হওয়ার মূলত অভিনয় করে। ইয়াসিন কফির দিকে ইশারা করে বলল, এক কাপ কফি বানাতে হবে তো, দিচ্ছি। ইয়াসিনের কথার মাঝে কথা থামিয়ে রোদেলা কফি রেডি করতে থাকে। আর ভাবে মায়ের শেষে স্যালারিটা কাজের জন্য পাই নাকি ডেইলি কফি বানিয়ে দেওয়ার জন্য। দ্রুত কফির কাপটা ইয়াসিনের টেবিলে রেখে বেরিয়ে যায়। একবারও পিছনে ফিরে তাকায় না। ইয়াসিনের মুড অফ হয়ে যায়। সে কি দেখতে এতই খারাপ যে তার দিকে একবারও ফিরে তাকায় না? পকেট থেকে ফোন বের করে সেলফি তুলে কয়েকটা বারবার স্ক্রল করে দেখতে থাকে। না, ছেলেটা তো দেখতে খারাপ না। কফির কাপে একটু চুমুক দিয়ে সে অফিসের কাজে লেগে পড়ে। দুপুরে খাবার শেষে অন্তরা বাগানের একটা গাছের নিচে বসে। বৃষ্টির মাস চলছে বিধায় আকাশের সূর্যের দেখা মেলে না দুপুরেও। অন্তরা এক কাপ গরম দুধ চা বানিয়ে এনেছে। চায়ের কাপে একটু চুমুক দিচ্ছে আর ফেসবুক থেকে নীল ডাকঘর গল্পটা পড়ছে। শেষ গল্পটা পড়ে মনটা খারাপ হয়ে গেল। আসলে সময় থাকতে ভালোবাসার কথা বলে দিতে হয়, নয়তো নিয়তি মানুষকে কখন কোথায় নিয়ে যায় ওই ক্ষুধা ছাড়া কেউ জানে না। আপনার কথা খুব মনে পড়ছে। আমাদের দাঁড়ালেই ওর জন্য চিন্তা আরও বেশি হয়। আপনার কথা ভাবতে ভাবতে ফোনে তার কল। অন্তরা ওর নাম্বারটা দেখে খুবই খুশি হয়। রিসিভ করে কানের পাশে নিয়ে বলে, আসসালামু আলাইকুম জামাই। ওয়ালাইকুম আসসালাম বউ। তারপর কি করছো? আপনার কথাই ভাবছিলাম। আপনার তো আর আমার কথা ভাবার সময় নেই, ব্যস্ত মানুষ কি না?
আপনার হাসে। ইস, কতদিন পর এই হাসিটা শুনছে অন্তরা। ছেলেটা জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবে একদিন। কিছুক্ষণ কথা হলো দুজনের মাঝে, তবে আপনার এই কাছে কথা বলার তেমন সময় নেই। একটা কাজ করো তো, কি কাজ? ফোনটা রেখে আমাদের রুমে গিয়ে আলমারিটা খুলবে। নিচে যে ড্রয়ারটা আছে ছোট্ট, সেটা খুলে দেখো, কি আছে? গেলেই বুঝতে পারবে। আপনার কল কেটে দেয়। অন্তরে এক দৌড়ে রুমে চলে যায়। কথা মতো ড্রয়ার খুলতেই দেখে একটা বড় বক্সটা নিয়ে অধীর আগ্রহে খাটে গিয়ে বসে অন্তরা। খুলে দেখে ভিতরে প্রায় 16 রকমের চুড়ি। অন্তরা খুব খুশি হয়। মানুষটা এইসব সারপ্রাইজ দেওয়ার সময় পায়। তবে একটা জিনিস সে বুঝছে না, আপনার বুঝলো কি করে তার চুড়ি পছন্দ। তবে বক্স চুড়ির সাথে একটা সুন্দর গোলাপও ছিল, যদিও ফুলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। অন্তরা খুব যত্নে সেটাকে নিয়ে তার পড়ার টেবিলের পাশে সাজিয়ে রাখে। এই ফুলটা দেখলে মনে হবে আপনার তার সাথেই আছে। থ্যাঙ্কস দোস্ত, সেদিন রাতে ম্যানেজ করে নিলি। আপনার এই কথা আর বন্ধু হেসেই বলো। তুই তো আমার ফ্রেন্ড, এতটুকু তো করতেই পারি, আর তোর কষ্ট তো আমি বুঝি। আপনার ভরকুচকে জিজ্ঞাসা করলো। মানে থাক, এখন আর সাধু সাজতে হবে না, ছেলেদের তো এমন কষ্ট হয়ই। কি বলতে চাইছিস? মেয়েদের মতো ঠং না করে বলতো। ছি ছি, বইয়ের শোকে এখন তুই ছেলেদেরও মেয়ে হিসেবে দেখেছিস? সাবধান, আর্মি ক্যাম্পে এসব পেলাম না। আপনার বিরক্ত হয়ে নিজের রাইফেল ঠিক করতে লাগলো আর বলে উঠলো। তুই জীবনে শুধরাবি না। কি করে ভালো হবো বলতো? আমার কি তোর মতো বউ আছে? বয়স হয়ে যাচ্ছে, ঠিক ঠিক ছুটিও পাচ্ছি না, আর মা বেশি জোরও করছে না বিয়ের। আমার কি বাসর টাসর করতে মন চায় না। আহারে ভাই আমার, দাঁড়া, এবার মিশনটা ঠিকঠাকভাবে শেষ করি, তোর জন্য বউ খুঁজে বের করব। আচ্ছা, আমরা বেঁচে ফিরবো তো? আপনার এই কথায় কোনো উত্তর দিতে পারি না, তবু মনটা শক্ত করে বলো। কেন পারবো না? পারতেই হবে। আমার বউয়ের সাথে বাসর করার জন্য হোক আর তোর বিয়ে করার জন্য হোক, পারতে তো হবেই। দুজনেই এক কথা হেসে ওঠে। ট্রেনিংয়ে যাবে এখন সবাই। সব রেডি করতে করতে আপনাকে উদ্দেশ্য করে তার বন্ধু রোহান বলল। তোর কথা শুনে মনে হলো এখন বিয়ে না করেই ভালো করেছি। মানে সামনে খাবার আছে, অথচ খেতে পারছি না। স্বাধীন দেশে মুক্তিযোদ্ধারা ঢুকতে পারছে না। আহ, কি কষ্ট। থাম ভাই, আর কাটা খাতে নুনের ছিটা দিস না প্লিজ। এইভাবে না, বল ওই মামা, না প্লিজ। বাসায় এখন সবাই ফেরত এসেছে। বিয়ের অনুষ্ঠান শেষ যে। অন্তরের মনটা এখন খুবই ভালো। বাড়িতে মানুষজন থাকলে বাড়িটাকে বাড়ি বাড়ি মনে হয়, নয়তো ঘুমন্ত কোনো নরক মনে হয়। অন্তরা আজ কাজ করছে আর একা একা গান গাইছে আর আপনাদের দেওয়া ফুলের কথা ভাবছে। আহা, টমাটার ভারী মজাদার। ওহো, টমাটার ভারী মজাদার। অন্তরা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু সিদ্ধ করছিল। আপনাদের মায়ের আলুর চপ খেতে ইচ্ছে করেছে, তাই বউকে বলল একটু বানিয়ে দিতে। অন্তরাও তাই করছে। তবে এমন সময় চারু সেখানে আসে। চারু ওই বাড়ি থেকে আসার পর একটু কেমন যেন করছে, মানে অন্তরার দিকে বারবার তাকে কি যেন ভাবছে। অন্তরা বিষয়টা বুঝতে পেরে বলে ওঠে। আপু, কিছু বলবেন? না না, কিছু না। চারু তাড়াতাড়ি সেখান থেকে একটা বাটি নিয়ে সরে আসে আর মনে মনে ভাবে মেয়েটা সন্দেহ করলে না তো। আপনার জানতে পারলে জানে শেষ করে দেবে। সে আড়ালে এসে কাউকে কল দিয়ে বলে। সাবধান, আপনান কিন্তু আপনাকে ছাড়বে না। সবটা বুঝে ফেললে আমিও শেষ। ডোন্ট ওয়ারি, এটা মেজর আফনান সাদিকের জীবনের শেষ মিশন হবে। আই চ্যালেঞ্জ ইউ। চারু একটা ডেভিল ইসমাইল করে ফোন রেখে দিল। অন্তরের দিকে তাকিয়ে ভাবলো, আমি যাকে পাইনি তাকে কাউকে পেতেও দিব না। ফারিয়া, নিজের নাম শুনে পিছনে তাকান ফারিয়া। সকাল সকাল ভার্সিটি যাচ্ছিল, রিস্কা না পায় ফুটপাতে হেঁটে যাচ্ছে। খুব একটা দূরে না ভার্সিটি, তবে পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে দাঁড়িয়ে যায়। পিছনে ফিরে দেখে পরিচিত মুখ। চেহারায় অটোমেটিক একটা হাসি চলে আসে। সাইম এখানে হঠাৎ? কেন আসতে পারি না? ফারিয়া হাসে। সাইম কাছে আস্তে আস্তে বলে। হাসবেন না ম্যাডাম, হিন্দিতে একটা কথা আছে, হাসি তো ফাঁসি, এটা মনে রাখবেন।
ফারিয়া যেন আরো জোরে জোরে হেসে ওঠে। সায়েম ওর এক হাত নিয়ে নিজের হাতের মাঝে শক্ত করে ধরে। চলো পাশের রেস্টুরেন্টে যাওয়া যাক। ফারিয়া বাধা দেয় না। এতদিনে নিজের মাঝে সম্পর্কের জটলা অনেক দূরে গড়িয়ে গেছে। এখন অনেক সময় বসে বসে সায়েম দুনিয়ার আজগবি সব গল্প বলবে, আর ফারিয়া এক হাত ভাঁজ করে মাথা রেখে মুগ্ধ নয়নে তাকিয়ে ওকে দেখবে আর শুনবে। রোদেলা আজ 2 দিন পর অফিসে এসেছে। শরীরটা একটু খারাপ থাকায় 2 দিন আসতে পারেনি। ছুটিও নিয়েছিল। লিফটে করে ওঠার সময় ইয়াসিনের সাথে দেখা। শুধু দুজনেই আছে ভিতরে। রোদেলাকে দেখে ইয়াসিন প্রশ্ন করে, এখন কেমন আছেন মিস রোদেলা? আলহামদুলিল্লাহ। যাক, বাঁচা গেল। আমি যে কত টেনশনে ছিলাম। রোদেলা একটু বাঁকাভাবে ইয়াসিনের দিকে তাকালো, পরে অন্যদিকে মাথা ঘুরিয়ে নেয়। এতদিনে এই লোকটার নিব্বা মার্কা প্রেম রোদেলার অভ্যস্ত হয়ে গিয়েছে। ইয়াসিনের ব্যবহারে সে ইদানিং পরিষ্কার বুঝতে পারছে লোকটা ওর প্রেমে পড়েছে। একটু হাসি সে আনমনে। ওর পাগলামোর প্রশংসা না করে পারা যাবে না। তবে তার পরপরই মুখের হাসি থেমে গেল রোদেলার। তার সত্যি হয়তো ও জানে না, না জানার কথা। জানলে আর এইসব পাগলামি করতো না। ইয়াসিন রোদেলার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এখনো কত ইনোসেন্ট ওর ফেসটা। আচ্ছা, ওই জানোয়ারগুলো একটু বাধ্য না বিবেকে? ওরা মানুষ নাকি অন্য কিছু? একটা কথা বলি? জি স্যার, বলুন। আমি যদি আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই, আপনি মাইন্ড করবেন? রোদেলা হতভম্ব হয়ে যায়। এখন এভাবে এখানে ইয়াসিন এমন কিছু বলতে পারে সেটা রোদেলার ভাবনার বাহিরে ছিল। আর বাসা অব্দি যাওয়া মানে সবটা জেনে যাওয়া। তখন বাকিদের মতো এই লোকটাও নাক ছিটকাবে। তার মানে এই চাকরিটা আর বেশি দিন করা হবে না। রোদেলাকে এতটা ঘাবড়ে গিয়ে চুপ থাকতে দেখে ইয়াসিন বলে, আমি আপনাকে জোর করব না মিস রোদেলা। আপনি কাকে জীবনে জড়াবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা কি জানেন? রোদেলা জিজ্ঞাসা করার ভঙ্গিতে তাকায়। ইয়াসিন বলে ওঠে, আমি আপনার সব সত্যি মেনে নিয়ে আপনার সাথে সারাটা জীবন থাকতে রাজি। হয়তো এটাই ভালোবাসা। এমন সময় লিফটের দরজা খুলে যায়। রোদেলা 1 মিনিট না দাঁড়িয়ে জলদি সেখান থেকে বেরিয়ে যায়। ইয়াসিন শুধু একদৃষ্টিতে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আমিও দেখি কতদিন এই প্রেমিক পুরুষের প্রেমে না পড়ে তুমি থাকো মেয়ে। আপনার টিমের সবাই রেডি তো মেজর আফনান? ইয়েস মেজর রোহান, আমরা ফ্রন্ট সাইড দিয়ে যাচ্ছি, আপনারা ব্যাক সাইড দিয়ে এগোতে থাকুন। দুটো টিম দুদিকে ভাগ হয়ে যায়। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় এক পরিত্যক্ত স্থানে ঘাঁটি বেঁধেছে রিদওয়ান ও তার দলের সবাই। এই পুরো এলাকাটায় ওদের কবজায়। অস্ত্রশস্ত্র ছেলেপুলে কম নেই রিদওয়ানের। এতদিন যত টিম এসেছে ফেরত গিয়েছে তাদের লাশ। আজও পুরো সেনাবাহিনীর সবচেয়ে বেশ 2টো টিম এসে এই ভয়ানক রক্ষক্ষেত্রে। লড়াইটা শুধু প্রফেশনাল না, পার্সোনালও হয়ে উঠেছে। বোনের সাথে হওয়া অন্যায়, স্ত্রীকে ক্ষতি করতে চাওয়া কিংবা দেশের সাথে বিশ্বাসঘাতকতা, সব কিছুই করেছে রিদওয়ান। আপনার নিজেকে সাহস জাগায়। কাম অন আফনান, ইউ ক্যান ডু ইট। সব কিছু প্ল্যান মোতাবেকে চলতে থাকে। দুটো টিমের মাঝে ওয়াকি টকি দিয়ে তথ্য আদান প্রদান করে 2 বন্ধুর লিড দিচ্ছে টিম দুটো। আমার সাহসী সেনারা কেউ পিছু ফিরবেন না, হয় জিতবো না হয় মরবো। হার নিয়ে ফেরত গিয়ে দেশকে বিপদের মুখে আমরা ফেলবো না। সবাই বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আপনার ওর টিম নিয়ে সামনে এগোতে থাকে। মেন দুটো টিমকে আবার ছোট ছোট 4টে করে টিম ভাগ করা হয়েছে। আপনার নিজের সবচেয়ে রিস্ক আছে যে টিমে তার মাঝেই আছে, আগে থেকেই পরিকল্পনা করে আছে। 2 জন সেনা সদস্য ইচ্ছে করে দুটো ফুল নিশানায় অন্য পাশ থেকে গুলি করবে। স্বাভাবিক, তখন রিদওয়ানের দলের লোকেরা ওই দিকে টার্গেট করে সামনে আসবে। এই সুযোগে ছোট ছোট 3টে টিম সবাই এগিয়ে যাবে। 2টো টিম ফিল্ডে থেকে লড়াই করবে। একটি টিম সোজা সামনে থাকা পুরোনো বাড়িটায় ঢুকে যাবে। পেছন থেকে মেজর রোহানের একটা টিমও ওদের সাথে ভিতরে যাবে। 2টো টিম পেছনের শত্রুদের সাথে লড়বে। আর শেষ টিমটা সবার সেফটির জন্য সব তথ্য মেন ক্যাম্পে অফিসারদের কাছে পাঠাবে। অবস্থা খারাপ দেখলে সেনাদের সেফটির জন্য ফেরত আসতে বলা হয়েছে। বাকিটা দেখা যাক। প্ল্যান মোতাবেক সব কিছু চলছে। বাড়িটার ভিতরে আফনান তার টিম নিয়ে পৌঁছে যায়। তবে রোহানের আসতে কিছুটা দেরি হয়েছে। তবে একটু দেরি, পুরো
ফলাফলটা পাল্টে দিতে পারে। তাই আপনার সোজা দোতলায় চলে যায় আর ওর টিমকে পাহারায় রাখে যেন ওদের দলের লোক আর ভিতরে না আসতে পারে। দোতলায় রেদওয়ান আছে, ওকে জিম্মি করতে পারলে সব কিছু থেমে যাবে। তবে দোতলায় এসে রিদওয়ানকে একা দেখে আপনার বেশ অবাক হয়। ওয়েলকাম মেজর হাফনান সাদিক, আর ইউ ওকে? ব্যাপারটা কি বলতো? নিচে তোর দলের লোকেদের অভাব নেই, আর এখানে তুই একা কেন? এই তো এক্ষুনি বুঝতে পারবি। আপনার আর এক পা এগোনোর আগে কেউ একজন সজোরে পিছন থেকে তার মাথায় আঘাত করে। তার টিম থাকতে ওই দলের কেউ তো ভিতরে আসার কথা না। তবে কি আপনার নিজের দলের কেউ বিশ্বাসঘাতকতা করলো? নিচে লুটিয়ে পড়তে পড়তে আপনার সাপসা সাপসা তাকে দেখতে পায়। তাকে দেখেই বলে ওঠে, রোহান তুই? রোহান বিকৃত একটা হাসি দিয়ে বলল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার দোস্ত, ডোন্ট মাইন্ড। এই দেশে শুধু একজন হিরোই প্রয়োজন, তুই থাকতে সেটা আমি হতে পারতাম না, তাই আলবিদা। তোমার টাকা তুমি সময় মতো পেয়ে যাবে। থ্যাঙ্কস মেজর রোহান। রিদওয়ানের কথা শুনে মেজর রোহান হাসলো আর বলে উঠল, নতুন ফোর্স আসার আগে আপনি পালান। রিদওয়ান আর 1 মিনিট দাঁড়ালো না। তার দলের সবাই মৃত লাশ পড়ে আছে। সে দ্রুত পাশের জঙ্গল বরাবর হাঁটতে থাকলো। তবে হঠাৎ একটা গুলি আওয়াজ যাত্রা থামিয়ে দিল। পিছন থেকে কেউ গুলি করছে, বুক বেয়ে রক্ত বেরোচ্ছে। পিছনে তাকাতে দেখে আপনার দাঁড়িয়ে। রোহানি কিছু বলছে না। রিদওয়ানও চিল্লিয়ে বলে, ইউ ব্লাডি বিস। আর কথা শেষ করতে পারল না রিদওয়ান। আপনার তার রাইফেল দিয়ে আর একটা গুলি করতে রিদওয়ান মাটিতে লুটিয়ে পড়ে আর আফনান বলে ওঠে, লেটস দ্য মেইন গেম বিগেন। দেশে সব নিউজ চ্যানেলে আজ একটা নিউজ চলছে। আফরিনের পুরো পরিবার অধিক আগ্রহে টিভির সামনে বসে আছে। 2 দিন পার হয়ে গেছে আপনাদের মিশনের। দেশের সর্বোচ্চ সম্মাননা দেওয়া হবে মেজর আফনান সাদিককে। তার পুরোটাই লাইভ হচ্ছে। এত বড় একজন ক্রিমিনালকে কিভাবে সে শেষ করে দিল তা বেশ অবাকের বিষয়। এখন সে পুরো দেশের হিরো। একটু পর আপনার মঞ্চে উপস্থিত হয়। প্রথমে তাকে স্পেস দিতে হবে। স্টেজে উঠে সে ডেস্কের কাছে যায়, মাইকটা নিজের দিকে ঘুরিয়ে স্পেস দিতে থাকে। আসসালামু আলাইকুম। এখানে আমার অনেক সিনিয়র সহ আমার টিমের অনেক মেম্বাররাও উপস্থিত আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সম্মানের যোগ্য মনে করার জন্য। তবে এর ক্রেডিট আমার একার না, আমার সহকারী মেজর রোহান আর আমার পুরো টিম যদি সততা আর সাহসের সাথে না লড়তো তবে এই মিশনটা সফল করা আমার পক্ষে সম্ভব হতো না। আপনার একটু থেমে আবার বলতে শুরু করে, আমরা চেয়েছিলাম রেদওয়ানকে জীবিত ধরতে, তবে ও পাল্টা আমার যা আক্রমণ করায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাই আত্মরক্ষার খাতিরে ওকে মারতে হয়েছে। তবে আমাদের প্রত্যেকের উচিত নিজের দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া, দেশ রক্ষায় কাজ করা। আবারও সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই করতালির মাধ্যমে আফনান ও ওর টিমকে অভিনন্দন জানায়। সিনিয়র অফিসার আফনানের সাথে হ্যান্ডশেক করে বলে, কংগ্রাচুলেশন ইয়াং ম্যান, ইউ ডিজার্ভ ইট। আফনান বুকে একটা ছোট্ট বেস লাগিয়ে দেয়। এটা পর স্বপ্নে ডুবে থাকে হাজারো আর্মি অফিসাররা। টিভিতে এইসব দেখে কান্নায় ভেঙে পড়ে আরিফুল ইসলাম। সে নিজে যা করতে পারেনি তার ছেড়ে পেরেছে। গর্বে তার শির আজকে অনেক উপরে। অন্তরা আজ যেন একটু বেশি ভালো লাগছে। সে চুপি সারে সবার মাঝ থেকে দৌড়ে দোতলার নিচের রুমে চলে যায়। আপনাকে কল করবে ভাবতে দেখে সে আগেই কল করেছে। আসসালামু আলাইকুম বউ। ওয়ালাইকুম আসসালাম। এখন ছুটি পাবেন না। হ্যাঁ জব তো, কেমন আছি, কি করছি, কিভাবে হলো তা না জিজ্ঞেস করে তুমি ছুটির কথা বলছো? অন্তরের মনটা খারাপ হয়ে গেল। অন্তরের কাছে চুপ থাকতে দেখে আপনান বলে উঠল, আজ বিকালে আসছি। দোস্ত, রোহানের কথা শুনে ব্যাগ গোছানো থামিয়ে আপনান ওর দিকে তাকায়। তোরে বললাম একটু ঘুমিয়ে নে, নিলে না তো। এখন কি ঘুমের সময় নাকি? কি যা তা বলছিস? না মানে বইয়ের কাছে গিয়ে তো আজ রাত ঘুমাবি না, তাই আর কি। আপনান একটা ছোট্ট বালিশ রোহানের দিকে ছুঁড়ে মেরে বলে, হিংসা হলে এই বালি চড়িয়ে আজ শুয়ে থাকিস? মজা নিস না তো, পারলে একটু বউ খুঁজে দিস।
আফনান হেসে বলে। আচ্ছা। রোহান নিজের ব্যাগ গোছাতে থাকে। পুরো এক সপ্তাহের ছুটি পেয়েছে ওরা। এক সপ্তাহ ছুটি মানে আর্মিদের কাছে 1 বছরের ছুটির সমান। সেখানে ঈদের সময়ে মাত্র 3 দিন 4 দিন ছুটি থাকে। আপনার ব্যাগ গোছাতে গোছাতে ভাবতে লাগলো, রোহান হেল্প না করলে প্রতিশোধটা আর নেওয়াই হতো না। এইসব কিছু ওদের প্ল্যানের অংশ ছিল। যেন নিজের আত্মরক্ষার উদাহরণ দেখে নিজের সবচেয়ে বড় শত্রুকে নিজ হাতে শাস্তি দিতে পারে আফনান। তাই রিদওয়ানকে এটা বিশ্বাস করানো হয় রোহান তার দলে। তবে সে হয়তো ভুলে গিয়েছে সবাই তার মতো দেশদ্রোহী রাজাকার না, কেউ কেউ দেশপ্রেমী হয়। মা, আফনানের মা রান্নাঘরে অনেক কিছু রান্না করছিলেন। আজ তার ছেলে তাদের মুখ উজ্জ্বল করে বাড়ি ফিরেছে। হয়তো টাকা পয়সা পাহাড় অনেকেই বানিয়ে ফেলে, তবে এভাবে সবার আইডল হতে কজন পারে। এমন সময় রোদেলার মুখে মা ডাক শুনে তার মা একদম থমকে যায়। আজ কত বছর পর এই ডাকটা সে শুনছে। ওপরে যতই রাগ করে থাকুক, ভিতরে সে তো একজন মা। মা তো মাই হয়। সে রোদেলার দিকে তাকালো। রোদেলা আরো কাছে এসে বলল, মা, একটু কথা বলি তোমার সাথে। আপনার মা চুপ করে রইল। রোদেলা আবার বলে উঠল, মা, আমি বিয়ে করতে চাই। কি? একটা চিৎকার দিয়ে ওঠে রোদেলার মা। তার মেয়ে কি পাগল হয়ে গেছে? হঠাৎ এইসব কি বলছে? এর আগে তারা নিজেরাও রোদেলাকে বিয়ে দিতে চেয়েছিল। ভেবেছিল নতুন সংসার হলেও হয়তো পুরনো ব্যথা ভুলে যাবে। তবে ও আর কাউকে বিশ্বাস করতে পারেনি। আজ হঠাৎ এইসব। জি মা। যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ মা, আর যে আমাকে বিয়ে করতে চায় সে হয়তো সবটাই জেনেই এসেছে। রোদেলার মা কিছুটা ওই দিকে ফিরে প্রশ্ন করলো, তুই কি ওই ছেলেকে ভালোবাসিস? রোদেলা চুপ করে থাকে। সে নিজেও এর উত্তরটা ঠিক জানে না। তবে এটা ঠিক যে ইয়াসিনের বাচ্চাময় নজর এড়ায়নি। কিছুটা দুর্বল হয়তো সে নিজেও হয়েছে। মেয়েকে চুপ করে থাকতে দেখে রোদেলার মা যা বোঝার বুঝে যায়। তা ছেলেটাকে? আমাদের অফিসের সিইও, বয়সে আমার থেকে ছোট। তা এত ভালো মেয়ে থাকতে তোমাকে কেন? মানে বুঝতেই পারছো কি বলছি? জি না। আচ্ছা, এক কাজ করো, ওই ছেলেকে কাল আসতে বলো। যা কথা হবে আপনাদের সামনেই হবে। পাকনামি করে নিজে কিছু করতে যেও না। আগেরবার কি হয়েছে ভুলোনি নিশ্চয়। রোদেলার কিছু না বলে মাথা নেড়ে চলে আসে। একবার বিশ্বাস ভাঙলে হারটা আগের মতো ফিরিয়ে আনা যায় না। এজন্য হয়তো মানুষ বিশ্বাসকে আয়নার সাথে তুলনা করে। রোদেলা যদি নিজের কিছু করার হতো তাহলে সে আর তার মাকে বলতো না। তবে একটা জিনিস দেখে ভালো লাগছে, আজ এত বছর পর মা অন্তত কথা তো বলেছে। বিকেলবেলা অন্তরা খুব সুন্দর করে সেজেছে। পছন্দের কালো শাড়িটা পরেছে। মুখে হালকা মেকআপ করতেও ভুলেনি সে। দিয়া সে ঠিকই এইসব নিয়ে মজা করবে। নিচে গিয়ে নিজেও রান্নার কাজে শাশুড়িকে একটু হেল্প করলো। এমন সময় গাড়ির হর্নের আওয়াজ আসলো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এক্সকিউজ মি বিউটিফুল লেডি, কাজ শেষ হলে আমাকে একটু সময় দেওয়া যাবে? বারান্দায় ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল অন্তরা। আফরানের কথা শুনতে পেয়েও সে পিছনে তাকায় না। আফরান বোঝে নাই অভিমান জমেছে। সবই বুঝলাম, তাই বলে বৃষ্টির সিজনে রাতের বেলা ফুলের টবে পানি কে দেয়? অন্তরা এবারও কোনো জবাব দিল না। তার ভীষণ রাগ উঠেছে এই লোকটার উপর। বিকেলে আসার পর থেকে সবার সাথে কথা বলেছে, দেখা করেছে, গিফট দিচ্ছে, অথচ বইয়ের খোঁজ নেওয়া তার সময়ই নেই। একবারের জন্য রুমে আসেনি, সবার সামনেও তেমন পাত্তা দেয়নি। বড় অফিসার হয়েছে দেখে কি দুনিয়ার সব উল্টে ফেলেছে? অন্তরাকে দেখাটা তার কাছে কি খুব তুচ্ছ বিষয়? রাগে জেদে আর কথাই বলবে না এই লোকটার সাথে। হঠাৎ পিছন থেকে কেউ কোমর জড়িয়ে ধরায় অনেকটা কেঁপে উঠল অন্তরা। নাড়াচাড়া বন্ধ করে একদম স্থির হয়ে গিয়েছে। শ্বাসে প্রায় আটকে যাওয়ার মতো অবস্থা। বুঝলো আফরানের কাজ এটা। কাপা কাপা গলায় শুধু বলল, হাতটা সরান। কেন? বউ তো আমারই। আফরান এক হাত দিয়ে অন্তরের কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে এক পাশে নিজের মুখটা রাখলো আর শক্ত করে কোমরটা জড়িয়ে ধরে বলল, সব সময় বাচ্চাদের মতো নাক ফুলিয়ে থাকলে হয় না, এখন বড়দের মতো কিছু করার সময়।
অন্তরা শুধু কেঁপে উঠলো, কিছু বলল না। কেন জানি এখন একটু বেশি ভালো লাগছে, ভয়ও লাগছে আপনাকে। আপনার অন্তরের হাত ধরে ওকে নিজের দিকে ঘোরায়, মুখটা উঁচু করে ধরে কপালে একটা চুমু দেয়। অন্তরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, দূরে গিয়ে বাধাও দিচ্ছে না, কাছে এসে সরেও দিচ্ছে না। আপনার ওর অবস্থা বুঝতে পেরেই বলল, ভয় করছে? আপনার কথা কাজ সব কিছু আজ একটু অন্যরকম লাগছে। কি চান? আমি কি চাই তুমি জানো না? অন্তরা চুপ হয়ে যায়। আপনার আবার বলে ওঠে, একটু সুযোগ দিবে তোমার মাঝে হারিয়ে যাওয়ার? আমার মাঝে হারাবেন মানে? আমি কি গোলক ধাঁধা নাকি? অন্তরা বকা বকা কথায় এমন অবস্থাও হেসে ফেলে আপনার। ওকে কোলে করে নিয়ে খাটে শুয়ে দেয়। অন্তরাও বাধা দিচ্ছে না, স্বামী তো, ওর তো অধিকার আছে। আপনার অন্তরার অনেকটা কাছে চলে আসে, রাত গভীরের সাথে স্পর্শটাও অনেকটা গভীর হয়। কিছুক্ষণ পর, আউস, অন্তরা, ব্যথা পাচ্ছি তো। সরি। তুমি তো কাছে আসতে চাইতে, এখন এভাবে খামচি দিচ্ছ কেন? পিঠটা শেষ করে দিলে। সরি, একটু ভয় পেয়ে গিয়েছিলাম। অন্তরা কাঁদো কাঁদো মুখ দেখে আর আপনার কিছুই বলল না। আজ রাতে তার পিঠে আর চোরের দাগের কোনো কমতি হবে না, সে বুঝে গিয়েছে। আর সময় নষ্ট না করে সে অন্তরের মাঝে আবার ডুব দিল। তারপর আজ জানতে হবে না তারপর কি হবে, সবাই জানি আমরা। আমি এত কিছু খোলামেলা বলতে পারবো না ভাই বোনরা, যা বলছি তাও সবার অভিযোগের জন্য বলছি। গল্পে নাকি কোনো রোম্যান্স থাকে না এই জন্য, কিন্তু এখন শরম করছে, পরে এডিট করে ফেলতেও পারি, জানি না। অন্যদিকে গভীর রাতে নামাজের পার্টিতে বসে গেছে চারু। সব দেখে চারু বুঝে ফেলছে সে কত বড় ভুল করেছে। নিজেকে ওয়াদা করে এই ভুল আর করবে না। যেই ভালোবাসা থেকে স্বামীকে দূরে রেখেছে তা আর করবে না। হুট করে কিভাবে যেন তার উপর আল্লাহর হেদায়ত দিয়ে গেছে। সে বুঝতে পারছে অন্যায়কারীর শেষ অবস্থা কি হতে পারে। আর আপনার হয়তো সবটা জেনেও ফেলেছে, তবে বলছে না কেন? তাকে নতুন করে সুযোগ দিতে চায়। চারু সেটাই ধরে নেয়, উপরওয়ালার কাছে মাপ চাইতে থাকে বারবার। সকালবেলা অন্তরার ঘুম একটু আগে ভেঙে গিয়েছে। আপনার এদিকে তাকে দেখে এখনো ঘুমাচ্ছে, ওকে আর ডাকে না। আস্তে করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসে, এসে দেখে আপনার উঠে গিয়েছে। গুড মর্নিং জামাই। ব্যাড মর্নিং বউ। কেন, কি হলো আবার? আমাকেও ডাকতা, একসাথে যেতাম। ইউনো, দেশে পানির খুব সংকট, আমাদের উচিত পানি বাঁচানোর। থাক, আর দেশের চিন্তা করতে হবে না, ফ্রেশ হয়ে আসেন। আপনার আর কিছু না বলে ফ্রেশ হয়ে আসলো। এসে দেখে অন্তরা সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছে। আপনার ওর এক হাত টেনে নিজের সাথে মিশিয়ে বলল, এত তাড়া কিসের বউ? ছাড়েন, এখন সময় নেই, বাসায় মেহমান আসবে। কোন মেহমান আসবে যে আমার থেকেও বেশি জরুরি? রোদাপুকে দেখতে আসবে। আপনারা এমন পরে কাল সন্ধ্যায় তার মাও এই ব্যাপারে বলেছিল। ইয়াসিন নাকি কি যেন নাম ছেলেটার। আপনার অন্তরের কপালে ঠুর ছুঁয়ে ওকে ছেড়ে দিল। আপনাদের বাড়ির ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বসে আছে। এক পাশে অপরাধী নেই মুখ করে দাঁড়িয়ে আছে রোদেলা। ইয়াসিন তার বাবা মাকে নিয়ে এসেছে, সেও মাথা নিচু করে বসে আছে। নীরবতা ভেঙে আরিফুল বলে উঠল, তা সব জানো তো তুমি? জি আঙ্কেল। আবেগের বশে সিদ্ধান্ত নিও না বাবা, সমাজে মানুষের কথা শুনতে হবে খুব। তখন আমার মেয়েকে ছেড়ে দিবে না তো? রোদেলার বুকটা ধক করে ওঠে। আসলেই তো, পরে আবার ছেড়ে দিবে না তো? ইয়াসিন রোদেলার দিকে একবার তাকিয়ে আরিফুল ইসলামের দিকে তাকায় আর উত্তর দেয়, যদি মাঝপথে হাতটা ছাড়তেই হতো তাহলে হাতটা ধরতে চাইবো কেন? আই উইল ট্রিট হার লাইক মাই কুইন। আপনার নেবার আর চুপ করে থাকলো না, সেও বলে উঠল, আমার একটাই বোন, খুব আদরে ছিল। অনেক কষ্ট সহ্য করছে গত 12 বছর। আর সহ্য করার ক্ষমতা নেই ওর মাঝে। ওকে কষ্ট দিও না প্লিজ। আরও কিছুক্ষণ কথা হলো সবার মাঝে। ইয়াসিনের প্রতিটা কথার উত্তর সবার খুব পছন্দ হলো। শেষে 1 সপ্তাহ পর বিয়ে ঠিক হলো। আল্লাহর রহমতে বিয়েটাও ঠিকঠাকভাবে হয় 3 বছর পর। এই এই আপরা, দাঁড়াও মা, আর এক লোকমা দিব তাহলেই শেষ।
আরফরা 2 বছরের ছোট্ট মেয়ে, অথচ এত দুষ্টমিতে ভরা। অন্তরা সারা দিন মেয়ের পিছন পিছন দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে। আফরান ছুটিতে এসেছে কিছুদিন হলো, নিচে বসে চা পান করছিল। এমন সময় আফরা দৌড়ে এসে বাবার কাছে লুকায়। আফরান কোলে নিয়ে মেয়েকে আদর করতে করতেই বলে, কি হয়েছে আম্মু? মা জোর করছে? থাক, বাবার কাছে থাকো, আম্মু জোর করবে না। অন্তরা আফরানের উপর রাগ হয়ে রান্নাঘরে চলে যায়। লাই দিয়ে দিয়ে মেয়েকে মাথায় উঠিয়ে রেখেছে। এমন সময় সায়েম এসে বলে, ভাবি, আর কিছু না বলে কান্না করে দিল। অন্তরা ভেবাচেকা খেয়ে বলে, কি বাচ্চার মতো কাঁদছো কেন? চাকরি তো পেয়ে গিয়েছি, একটু ফারিয়াকে রাজি করান। সবাই বিয়ে করে সেটেল হয়ে গিয়েছে, খালি আমি দেবদাসের মতো ঘুরছি দূর। আচ্ছা, চাচিকে বলে দেখবো। সায়েম আর কিছুই বলে না। এই ফারিয়া মেয়েটার এত জেদ। একবার বলেছে পড়াশোনা শেষ করে বিয়ে করবে, মানে সেটাই করবে, শুধু সত্যি সত্যি ভালোবেসেছিল বলে, নয়তো এতদিনে অন্য কাপল হয়ে ঠিকই ব্রেকআপ হয়ে যেত। অন্তরা রুমে বসে কাপড় গোছাচ্ছে। আফরা বিছানার এক পাশে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। অন্তরা কাপড় গুছিয়ে ড্রয়ারে রেখে আসতেই আপনার এসে ওকে জড়িয়ে ধরে। এই পাগল আপনি? আপনার কিছু না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, শুনলাম কাল নাকি রোদ আপু আসবে। হ্যাঁ, এখন থেকে আগামী কয়েক মাস এখানেই থাকবে। ডেলিভারির ডেট তো দিলই। দেখা করে যেতে পারলাম না। অন্তরের মনটা খারাপ হয়ে যায়। আজ বিকেল চলে যাবে আপনার, তবে এখন এসবের অভ্যাস হয়ে গেছে। বউ, একটা কথা বলি? বলো। ভালোবাসি। অন্তরা হেসে দেয়। বিয়ে 3 বছর পরও ও বদলায়নি। অন্তরা ওর গালে একটা চুমু দিয়ে বলে, আমিও আপনাকে অনেক অনেক ভালোবাসি আমার বাবুর আব্বু। ছোট মেয়ে আফরাও ঘুমের মাঝে একটু কেঁপে ওঠে, জেনে সেও বলছে, আমিও তোমাদের ভালোবাসি আব্বু আম্মু। সমাপ্ত। আসসালামু আলাইকুম। শুরু থেকে শেষ অবধি গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো গল্পটা। টাটা, আল্লাহ হাফেজ।